সো দেখো আমরা প্রথম অধ্যায় থেকে শুরু করি। আমরা হচ্ছে টাইপ ভিত্তিক ভাবে শেষ করব, মানে ফার্স্টের গুলা ফার্স্টেই, শেষের গুলা শেষে। আমরা টাইপ ওয়াইজ এখানে সাজানো আছে, সো সমস্যা হবে না তোমাদের, ঠিক আছে? আচ্ছা, সো দেখো প্রথম কোয়েশ্চেন, সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী কে করেছিলেন? সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী কে করেছিলেন? বিজ্ঞানী তেলিস। তো বিজ্ঞানী তেলিস হচ্ছে 585 সালের যে 28 মে, 585 সালের 28 মে যে সূর্যগ্রহণ হবে, এই ভবিষ্যৎবাণী তিনি আগে করেছিলেন যে 585 সালের 28 মে সূর্যগ্রহণ হবে, এবং এই কাহিনীটা সত্যি হয়ে গেছিল, মানে 585 সালের 28 মে সত্যি সূর্যগ্রহণ হয়ে গেছিল। এজন্য বিজ্ঞানী তেলিসকে সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী করেছিলেন বলে হচ্ছে উল্লেখ করা হয়, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো, কোন বিজ্ঞানী প্রতি পদার্থের অস্তিত্ব ঘোষণা করেন? ভাই, প্রতি পদার্থের অস্তিত্ব ঘোষণা করেন বিজ্ঞানী ডিরাক। তো এইগুলা হচ্ছে জ্ঞানমূলক টাইপের, প্রথমের দিকে যে বিজ্ঞানীর নামগুলা, তো এইগুলা তোমার বইয়ের প্রথমে থাকে। সো এই টাইপগুলো হচ্ছে আমরা মুখস্থ টাইপ পড়বো, ঠিক আছে? এবং পরে হচ্ছে আমরা ডিটেইলসে এমসিকিউ গুলা সলভ করবো। পরীক্ষার মাধ্যমে আলোর তরঙ্গধর্মের প্রমাণ করেছিলেন কোন বিজ্ঞানী? দেখো তোমরা হচ্ছে ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা পাবা, ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা, ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা। তো এই ইয়ংয়ের দ্বিচির পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানী ইয়ং হচ্ছে আলোর তরঙ্গধর্মের প্রমাণ করেছিলেন, ঠিক আছে? তাহলে পরীক্ষার মাধ্যমে আলোর তরঙ্গধর্মের প্রমাণ করেছিলেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী ইয়ং, ঠিক আছে? আধুনিক বিজ্ঞানের জনক বলা হয় কাকে? আধুনিক বিজ্ঞানের জনক বলা হয় গ্যালিলিওকে। এটা মনে রাখো, আধুনিক বিজ্ঞানের জনক বলা হয় গ্যালিলিওকে। আধুনিক বিজ্ঞানী গ্যালিলিওর চেয়ে বেশি অবদান আর কেউ রাখতে পারেনি, এজন্য আধুনিক বিজ্ঞানের জনক হচ্ছে গ্যালিলিওকে বলা হয়, ঠিক আছে? কোন বিজ্ঞানীকে আলোক বিজ্ঞানের স্থপতি হিসেবে বিবেচনা করা হয়? মনে রাখবা, আলোক বিজ্ঞানের স্থপতি হচ্ছে ইবনে আল হাইয়াম। আলোক বিজ্ঞানের স্থপতি হচ্ছে ইবনে আল হাইয়াম। আলোক বিজ্ঞানের স্থপতি কে ভাইয়া? ইবনে আল হাইয়াম। তোমরা কি দেখতে পাইতেছো বলো? এই যে তোমরা যদি আনসার জানো, তোমরা হচ্ছে আগেই আমার বলার আগে আনসার দিয়ে দিও, তাইলে হচ্ছে আমরা বুঝতে পারবো যে পুলাপান না পারে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাইলে আলোক বিজ্ঞানের স্থপতি হিসেবে বিবেচনা করা হয় ইবনে আল হাইয়ামকে। আর মনে রাখবা, বিজ্ঞানী আল খোয়ারিজমি হচ্ছে বীজগণিতের জনক। উনি হচ্ছে বীজগণিতের জনক, বীজগণিতের, ঠিক আছে? বীজগণিতের জনক কে ভাইয়া? আল খোয়ারিজমি, ঠিক আছে? এবং তার লেখা আল জাবির বই থেকে হচ্ছে এই যে বীজগণিতের নাম যে এলজেব্রা, ওইটা নামকরণ করা হয়েছিল, এটা মনে রাখো। কোয়ান্টাম তত্ত্বের সাথে থিওরি অফ রিলেটিভিটি ব্যবহার করে কোন বিজ্ঞানী প্রতি পদার্থের অস্তিত্ব ঘোষণা করেন? আমরা একটু আগেই দেখছি, প্রতি পদার্থের অস্তিত্ব ঘোষণা করেছিলেন বিজ্ঞানী ডিরাক। বিজ্ঞানী ডিরাক। কে সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা প্রদান করেন? আচ্ছা, সো প্রথমে হচ্ছে দেখো, সূর্যকেন্দ্রিক সৌরজগৎ যেটা, এই সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দিছেন আরিস্তাকাস। সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা কে দিছেন? আরিস্তাকাস। সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা কে দিছে? ব্যাখ্যা দিছেন হচ্ছে তোমার কোপারনিকাস। ব্যাখ্যা দিছেন কোপারনিকাস। আর গ্যালিলিও হচ্ছে সূর্যকেন্দ্রিক সৌরজগতের প্রবক্তা। মনে থাকবে, বলো মনে থাকবে এই তিনটা জিনিস। সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দিছেন আরিস্তাকাস, সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা কে দিছেন? ব্যাখ্যা দিছেন কোপারনিকাস, ব্যাখ্যা দিছেন কোপারনিকাস, এবং সূর্যকেন্দ্রিক সৌরজগতের প্রবক্তা হচ্ছেন গ্যালিলিও। এই তিনটা কি মনে থাকবে? বলো, তিনটা কি মনে থাকবে? আচ্ছা, পুলাপান অনেকে মনে করতেছে এখনো লাইভ শুরু হয় নাই। যদি আমাদের লাইভ শুরু হয়ে গেছে, তো তোমরা একটা কাজ করো, যারা এখনো হচ্ছে লাইভে জয়েন হয় নাই, ওদেরকে ডেকে ডেকে নিয়ে আসো তাড়াতাড়ি, যে আমরা অলরেডি লাইভে আছি, তোমরা কই, তাড়াতাড়ি জয়েন হও। এই তিনটা কি মনে থাকবে? যে সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা কে প্রদান করছে? ব্যাখ্যা প্রদান করছে কোপারনিকাস। সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দিছে আরিস্তাকাস, এবং সূর্যকেন্দ্রিক সৌরজগতের প্রবক্তা হইতেছে গ্যালিলিও। সো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসতে পারে। সো এইটা হচ্ছে ভালোভাবে মনে রাখবা, ঠিক আছে? ভালোভাবে এটাকে মনে রাখতে হবে। তারপরে আসো, কোন বিজ্ঞানীর হাতে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির সূচনা হয়? ভাই, আধুনিক বিজ্ঞানের জনক কে? গ্যালিলিও, ঠিক আছে?
রেডিয়ামের আবিষ্কারক কে? এই তোমরা জানো রেডিয়াম আবিষ্কার কে করছে? পিয়েরে কুরি ও মাদার কুরি, ঠিক আছে? ওরা স্বামী স্ত্রী ছিল, ঠিক আছে? সো পিয়েরে কুরি, এখানে পিয়েরে কুরি নাম আছে, পিয়েরে কুরি দিয়ে দাও। রেডিয়ামের আবিষ্কারক। ক্যালকুলাস আবিষ্কার করেন কে? এই যে ক্যালকুলাস, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, তোমরা হচ্ছে ইন্টারে উঠলেই পাবা। এই ক্যালকুলাস কে আবিষ্কার করছে? বিজ্ঞানী নিউটন। ক্যালকুলাস আবিষ্কার করছে বিজ্ঞানী নিউটন। আলোকে তড়িৎ চৌম্বক তরঙ্গ আকারে ব্যাখ্যা করেন কে? আলোকে তড়িৎ চৌম্বক তরঙ্গ আকারে ব্যাখ্যা করছে হচ্ছে বিজ্ঞানী ম্যাক্সওয়েল। বিজ্ঞানী ম্যাক্সওয়েল, ঠিক আছে? বলো, আলোকে তড়িৎ চৌম্বক তরঙ্গ আকারে ব্যাখ্যা করেন কে? বিজ্ঞানী ম্যাক্সওয়েল। বুঝতেছো? আপেক্ষিক তত্ত্বের প্রতিষ্ঠাকে তোমরা ভালো করে জানো। আপেক্ষিক তত্ত্ব, জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, এগুলা কে দিছে? আলবার্ট আইনস্টাইন। ওই যে টাইম ট্রাভেল বা আপেক্ষিক তত্ত্ব যেগুলো আছে, ওই ব্যাপারগুলা কে দিছে ভাইয়া? আপেক্ষিক তত্ত্বের প্রতিষ্ঠাতা হচ্ছে আলবার্ট আইনস্টাইন। মনে থাকবে, আলবার্ট আইনস্টাইন, ঠিক আছে? ওকে, তোমরা আনসার জানলে আগেই বলে দিও। বুঝতেছো তো? বলো। ওকে, আমি লাইভে আর কে কল দিয়ে পাগল হয়ে যাইতেছে, বাদ দাও, আমরা কল পরে ধরবো। পরে আসো। এক্সরে আবিষ্কার করেন কে? মনে রাখবা, এক্সরে আবিষ্কার করছে রন্টজেন। এক্সরে যেরকম একটু কঠিন টাইপের নাম, এই রন্টজেন একটু কঠিন টাইপের নাম, মনে রাখতে পারো। এক্সরে আবিষ্কার করছে কে? এক্সরে আবিষ্কার করছে বিজ্ঞানী রন্টজেন, ঠিক আছে? আমরা এতক্ষণ করে বিজ্ঞানীর নাম শুনতেছি। এই যে আমরা আসছি হচ্ছে রাশিতে, এখন আসছি আমরা কোথায় ভাইয়া? এখন আসছি হচ্ছে আমরা রাশিতে। এখন সাদিয়া স্বামী ঝর্ণা বলছে ভাইয়া আমার নামটা নেবেন প্লিজ। তো নামটা নিয়ে নিছি। নাম নিয়ে কি লাভ হইলো বলো? নামটা নিয়ে লাভ হইলোটা কি? সো আমি বলি, তোমরা বই বের করে দেখতে পারো, প্রথম যে 12 পৃষ্ঠা পর্যন্ত যা যা আছে আমরা সব পড়ে ফেলছি, ঠিক আছে? ওই যে তোমার বিজ্ঞানীদের নাম এইগুলা। ওকে, এইবারে আসো। বসে নিচের কোনটা লব্ধ রাশি? প্রথমে আসো, ভৌত রাশি ও লব্ধ রাশি। ভৌত রাশি হচ্ছে ওই রাশিগুলা যেগুলার হচ্ছে কোনো কিছুর উপর নির্ভরশীল থাকবে না, ওরা নিজেই স্বয়ংসম্পূর্ণ। আর লব্ধ রাশি হচ্ছে ওই রাশিগুলা যেগুলা ভৌত রাশির উপর নির্ভরশীল। তো এখানে একটা সহজ জিনিস আছে, ভৌত রাশি লব্ধ রাশির প্রশ্ন আসলেই তুমি আনসার করে দিতে পারবা। ভৌত রাশি সারা পৃথিবীতে মাত্র 60টা। বলো, ভৌত রাশি কয়টা? ভৌত রাশি হচ্ছে মাত্র 60টা। তাহলে এই 60টা যদি মনে রাখতে পারো, তাহলে তো ভৌত রাশি তোমার মনে থেকে গেল। এই ভৌত রাশির ব্যতীত বাকি যে আছে সব লব্ধ রাশি। ভৌত রাশি কয়টা? ভৌত রাশি হচ্ছে 60টা। কি কি ভাইয়া? দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, ঠিক আছে? দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, দীপন তীব্রতা, তারপরে হচ্ছে বৈদ্যুতিক প্রবাহ আর পদার্থের পরিমাণ, ঠিক আছে? এরপরে আছে বৈদ্যুতিক প্রবাহ, পদার্থের পরিমাণ, এবং দীপন তীব্রতা। ওকে, সো এই 7টা হচ্ছে ভাইয়া ভৌত রাশি। ভৌত রাশি কোনটা? দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, বৈদ্যুতিক প্রবাহ, পদার্থের পরিমাণ এবং দীপন তীব্রতা। এই 7টা রাশি হচ্ছে ভৌত রাশি, এবং এই রাশিগুলা ব্যতীত পৃথিবীতে যত রাশি আছে সবগুলাই লব্ধ রাশি। তাইলে ভাইয়া পথে নিচের কোনটা লব্ধ রাশি? তাহলে এইগুলার মধ্যে এইগুলা যদি থাকে তাহলে এইগুলা হবে ভৌত রাশি, বাকিগুলা লব্ধ রাশি। তাইলে দেখো, এই যে পদার্থের পরিমাণ এইটা এখানে আছে, দ্যাট মিন্স পদার্থের পরিমাণ, এটা ভৌত রাশি। তড়িৎ প্রবাহ মানে বৈদ্যুতিক প্রবাহ, একই কথা। এই দুইটা কি? এগুলো হচ্ছে ভৌত রাশি। দীপন তীব্রতা, এই যে দীপন বানানো হয় নাই আমার, ঠিক আছে? দীপন তীব্রতা এগুলা কি ভাইয়া? এই তিনটা হচ্ছে ভৌত রাশি। এই তাপ এইখানে আছে, তাপ কি এই ভৌত রাশির মধ্যে আছে? না, দ্যাট মিন্স তাপ এই 7টার বাইরে। তার মানে তাপ হচ্ছে, এটাই হচ্ছে আমাদের
লব্ধ রাশি ভাইয়া কি বুঝাইতে পারছি বলো? সো ভৌত একক, লব্ধ একক এইগুলা পাবা। সো তোমরা মনে রাখো দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, ভরের একক হচ্ছে কেজি, সময়ের একক হচ্ছে সেকেন্ড, তাপমাত্রার একক হচ্ছে কেলভিন, বৈদ্যুতিক প্রবাহের একক হচ্ছে এম্পিয়ার, পদার্থের পরিমাণের একক হচ্ছে মূল এবং দীপন তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা। এই জিনিসগুলো মনে রাখো, এইগুলো হচ্ছে তোমার লব্ধ একক, এইগুলো হচ্ছে লব্ধ একক। বলো। ওকে ওকে, এরপরে আসো, এটা আমরা বুঝছি কোনটা লব্ধ রাশি দিলে, এই 7টার বাইরে যেগুলো আছে সবগুলাই লব্ধ রাশি। সামনে গেলে আরো বুঝবা। আমরা রাশি নিয়ে আলোচনা করবো। এবার এসে বলছে নিচের কোন রাশি দ্বয় ভেক্টর রাশি ভাইয়া, নিচের কোন রাশি দ্বয় ভেক্টর রাশি? আমরা জানি ভেক্টর মানে কি, যার দিক আছে। ভেক্টর রাশি কোন সময় হবে, যে রাশির দিক আছে। ভেক্টর রাশি মানে হচ্ছে দিক থাকতে হবে, দিক থাকতে হবে, ঠিক আছে, দিক থাকতে হবে। আর স্কেলার রাশি, স্কেলার রাশির হচ্ছে মান আছে দিক নাই। স্কেলার রাশি হচ্ছে কোনগুলা, যেগুলার মান আছে দিক নাই, ঠিক আছে, দিক নাই। আর এটা হচ্ছে নির্দিষ্ট দিক আছে, বুঝছো? ওকে, সো দেখো তোমরা সবাই জানো এই যে সরণ, সরণের দিক আছে, সরণ এবং দূরত্ব ভালো করে জানো, দূরত্ব একটা, সরণ আর একটা। এই দূরত্ব কোন সময় ভাইয়া? দূরত্ব হচ্ছে মনে করো তুমি এখান থেকে যাত্রা শুরু করছো এলোমেলো ভাবে যেখানেই যাও, এগুলো হচ্ছে তোমার দূরত্ব, নির্দিষ্ট কোনো দিক নাই। বাট সরণ হইতে হইছে তোমার নির্দিষ্ট একটা দিকে যাওয়া লাগবে। তুমি যদি পূর্ব দিকে যাও, লাইক এই দিক হচ্ছে পূর্ব, তাহলে এই পূর্ব দিকে সোজা যাবা, ঠিক আছে, এইটা হচ্ছে সরণ। সরণের নির্দিষ্ট দিক আছে, ত্বরণের দিক আছে, হ্যাঁ। তারপরে হচ্ছে দূরত্ব থেকে আসে দ্রুতি, মানে দূরত্ব কি, সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার হচ্ছে দ্রুতি। তাহলে দূরত্ব, দ্রুতি এগুলা কি ভাই? এগুলো হচ্ছে স্কেলার, এগুলো হচ্ছে স্কেলার রাশি, স্কেলার। সরণ, ত্বরণ, বেগ, সরণ, ত্বরণ, বেগ, বল, এই যেগুলো আছে এগুলার নির্দিষ্ট দিক আছে, এগুলো হচ্ছে ভেক্টর রাশি। এগুলা কি? ভেক্টর রাশি। তো তোমাকে এখানে বলছে নিচের কোন রাশি দ্বয় ভেক্টর রাশি। আচ্ছা, সো দেখো এখানে ত্বরণ আর দ্রুতি বলছে। আমরা জানি ত্বরণ ভেক্টর রাশি, কিন্তু দ্রুতি স্কেলার রাশি, বিকজ দ্রুতি আসছে দূরত্ব দেখে, ঠিক আছে। ভর আর সময়, দেখো ভর আর সময় এগুলা কি? স্কেলার রাশি। সময়ের কোনো নির্দিষ্ট দিক আছে? তোমাকে কি বলবে সময় এই পূর্ব দিকে 10 সেকেন্ড যাবে, এরকম কোনো সিস্টেম আছে? নাই। ভর, ভরের কি কোনো দিক আছে? দিক নাই। দ্যাট মিনস এই দুইটা স্কেলার রাশি। আমাদের বলছে ভেক্টর রাশি বের করতে, তাইলে এইখানে দেখো সরণ, সরণ একটা ভেক্টর রাশি, বেগও ভেক্টর রাশি। দ্যাট মিনস এইটাই আনসার, সরণও ভেক্টর রাশি, বেগও ভেক্টর রাশি। বুঝতেছো? ওকে ওকে, এরপরে আসো, এরপরে আসো প্লুটনের ব্যাসার্ধ কত ভাইয়া? প্লুটনের, প্লুটনের ব্যাসার্ধ কত? প্লুটনের ব্যাসার্ধ হচ্ছে 1 × 10⁻15 মিটার। প্লুটনের ব্যাসার্ধ কত? 1 × 10⁻15 মিটার। সো এই অধ্যায়ের প্রথম দিকের যেগুলো, ওইগুলো তো একটু জ্ঞানমূলক টাইপের, সো এগুলাতে খুব বেশি আমাদের সূত্র টুত্র পড়া লাগবে না। বাট আস্তে আস্তে যখন আমরা সামনে যাব তখন দেখবো অনেক সূত্র আসবে, একটা সূত্র দিয়ে সব হয়ে যাবে, ঠিক আছে। সো প্লুটনের ব্যাসার্ধ মনে রাখো 1 × 10⁻15 মিটার। নিচের কোনটি মৌলিক রাশি? বলো মৌলিক রাশি কোনগুলো? ওই যে পিডিএফ কই? পিডিএফ কি দেওয়া লাগবে? পিডিএফ দিতে পারবো আমি, সমস্যা নাই। ওই যে 7টা আমরা লিখছিলাম না, ওই 7টাই হচ্ছে মৌলিক রাশি, বুঝছো? মৌলিক রাশি মানে যেগুলো হচ্ছে অন্য কোনোটার উপর নির্ভরশীল নাই, ওইগুলো হচ্ছে মৌলিক রাশি, ঠিক আছে। মৌলিক রাশি, মৌলিক রাশি, আর বাকিগুলা লব্ধ রাশি। তাহলে এখানে দেখো আমরা জানছিলাম তড়িৎ তীব্রতা, তড়িৎ তীব্রতা কি হচ্ছে আমাদের মৌলিক রাশি বা বুদ্ধ রাশি না? কজ আমরা জানি দীপন তীব্রতা, দীপন তীব্রতা মৌলিক রাশি। তড়িৎ পরিবাহিতা, এই যে আমরা জানি তড়িৎ প্রবাহ এক জিনিস আর তড়িৎ পরিবাহিতা আরেক জিনিস। দেখো তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, দীপন তীব্রতা, ঠিক আছে। এরপরে আসো তোমার হচ্ছে ভর, সময়, ঠিক আছে, ভর, সময়, দৈর্ঘ্য, ভর, সময়, দৈর্ঘ্য, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, এই 7টা হচ্ছে ভাইয়া মৌলিক রাশি। এই 7টাই হচ্ছে মৌলিক রাশি, এই 7টাই মৌলিক রাশি, এবং এইগুলা ব্যতীত যা আছে সব লব্ধ রাশি। তাইলে নিচের কোনটা মৌলিক রাশি? এইগুলোর মধ্যে কোনটা আছে? দেখো তোমাকে
পেঁচ খাওয়ানোর জন্য। তুমি জানো তড়িৎ প্রবাহ, বাট এখানে তড়িৎ পরিবাহী, তার প্রবাহ এক না, তার মানে এটা মৌলিক না। তড়িৎ আদান, এখানে কি কোথাও লেখা আছে তড়িৎ আদানের কথা? নাই, দ্যাট মিনস এটা মৌলিক রাশি না। তড়িৎ তীব্রতা না, দীপন তীব্রতা হচ্ছে মৌলিক রাশি, দ্যাট মিনস তড়িৎ তীব্রতা মৌলিক রাশি না। তাহলে মৌলিক রাশি কোনটা? তড়িৎ প্রবাহ। এই যে এখানে আছে তড়িৎ প্রবাহ, ঠিক আছে? এইভাবে বুঝে বুঝে আনসার দিবা। নিচের কোনটি অন্য রাশির উপর নির্ভরশীল? অন্য রাশির উপর নির্ভরশীল তার মানে হচ্ছে লব্ধ রাশি। অন্য রাশির উপর নির্ভরশীল মানে হচ্ছে লব্ধ রাশি। লব্ধ রাশি কোনগুলা? ওই যে 7টা মৌলিক রাশি আছে, এই মৌলিক রাশি ব্যতীত পৃথিবীতে আর যতটা রাশি আছে সবগুলোই লব্ধ রাশি, ঠিক আছে? তো নিচের কোনটি অন্য রাশির উপর নির্ভরশীল? নির্ভরশীল মানে হচ্ছে লব্ধ রাশি, মৌলিক রাশি অন্য রাশির উপর নির্ভরশীল হয় না, ঠিক আছে? তাহলে লব্ধ রাশি কোনগুলা? মৌলিক রাশি 7টা ব্যতীত যা আছে সবগুলোই লব্ধ রাশি। তাই দেখো তাপমাত্রা কিন্তু মৌলিক রাশি, তাহলে এটা হবে না, কজ আমাদেরকে লব্ধ রাশি বের করতে হবে। বৈদ্যুতিক প্রবাহ, প্রবাহ এটা কিন্তু মৌলিক রাশি, তাইলে এটা হবে না। দীপন তীব্রতা এটাও কিন্তু মৌলিক রাশি, তার মানে বাকি যেটা আছে ওইটাই লব্ধ রাশি। শেষ, শেষ। কত ইজিলি বের করা যায়, দেখতেছো? ঠিক আছে। নিচের কোনটি যৌগিক রাশি? এই যৌগিক রাশি মানে হচ্ছে লব্ধ রাশি আর কি, ঠিক আছে? যৌগিক রাশি মানে হচ্ছে যে লব্ধ রাশি, ঠিক আছে? অন্যটার উপর নির্ভরশীল, ঠিক আছে? যৌগিক রাশি। ওকে, তাইলে আমরা জানি যৌগিক রাশি কোনগুলো? লব্ধ রাশি আর কি। তো দীপন তীব্রতা মৌলিক, তার মানে এটা হবে না। তড়িৎ প্রবাহ মৌলিক রাশি, এটা হবে না। তাপমাত্রা মৌলিক রাশি, এটা হবে না। তার মানে যৌগিক রাশি হচ্ছে ক্ষমতা। কেমনে? ক্ষমতা মানে কি ভাইয়া? দেখো ক্ষমতা, ক্ষমতার সূত্র আমরা জানি কি ভাইয়া? ক্ষমতা P = W/T, দ্যাট মিনস কাজ বাই সময়, কাজ বাই সময়, ঠিক আছে? তো দেখো ক্ষমতা বের করতে হইলে আমার কাজ জানা লাগে, সময় জানা লাগে, এই এক্সট্রা জিনিস জানা লাগে। দ্যাট মিনস তুমি হচ্ছে ক্ষমতা বের করতে চাও যদি এটা সময়ের উপর নির্ভরশীল, কাজের উপর নির্ভরশীল, দ্যাট মিনস এটা স্বয়ং সম্পূর্ণ কোনো রাশি না, মৌলিক রাশি না, এটা হচ্ছে যৌগিক রাশি। বুঝছো? এইভাবে বুঝতে পারবা। লব্ধ রাশির উদাহরণ হচ্ছে লব্ধ রাশি ভাই, লব্ধ। লব্ধ মানে কি? ওই যৌগিকের মতোই আর কি, মৌলিক ব্যতীত সেইগুলা। তার মানে দেখো আমরা জানি দীপন তীব্রতা, দীপন তীব্রতা এটা হচ্ছে মৌলিক রাশি, তাইলে এটা হবে না, এটা লব্ধ রাশি না। আমাদের বের করতে বলছে লব্ধ রাশি, বাট দীপন তীব্রতা মৌলিক রাশি, আমরা পড়ে ফেলছি, এটা ওই 7টার মধ্যে একটা, তার মানে এটা না। তড়িৎ প্রবাহ মৌলিক, বাট তড়িৎ তীব্রতা কিন্তু মৌলিক না। আমরা পড়ছিলাম মৌলিক রাশির মধ্যে তড়িৎ প্রবাহ ছিল, বাট তড়িৎ তীব্রতা ছিল না, তার মানে তড়িৎ তীব্রতা লব্ধ রাশি, ক্ষমতাও লব্ধ রাশি। তো এটা আনসার হবে 1 আর 2। বুঝতেছো? বলো বুঝতেছো? ওকে, নিচের কোনটি লব্ধ একক? ভাইয়া লব্ধ একক, এবার এককে আসছে, এককে আসছে। আমরা মৌলিক একক কোনগুলা? মৌলিক একক কোনগুলা? ভাইয়া দেখো মৌলিক রাশি যেগুলো আছে ওই রাশিগুলার এককগুলো হচ্ছে মৌলিক একক। তাই আমরা আগে দেখছিলাম মৌলিক একক কোনগুলা ভাইয়া? দৈর্ঘ্যের একক মিটার, দৈর্ঘ্যের একক মিটার, দৈর্ঘ্য হচ্ছে মৌলিক রাশি, দৈর্ঘ্যের একক মিটার। বর হচ্ছে তোমার মৌলিক রাশি, বরের একক কেজি। সময় হচ্ছে মৌলিক রাশি, সময়ের একক সেকেন্ড। তাপমাত্রা মৌলিক রাশি, তাপমাত্রার একক হচ্ছে কেলভিন, ঠিক আছে? তারপর হচ্ছে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ ছিল মৌলিক রাশি, এর একক এম্পিয়ার। দীপন তীব্রতা, দীপন তীব্রতা হচ্ছে ভাইয়া মৌলিক রাশি, এর একক ছিল ক্যান্ডেলা। পদার্থের পরিমাণ, এটাও মৌলিক রাশি ছিল, পদার্থের পরিমাণ এটা কিন্তু মৌলিক রাশি ছিল, তাইলে পদার্থের পরিমাণের একক কি ভাইয়া? পদার্থের পরিমাণের একক হচ্ছে মূল। তার মানে এই 7টা এককই হইতেছে ভাইয়া মৌলিক একক। এই একক ব্যতীত পৃথিবীতে আর যত একক আছে সবগুলোই লব্ধ একক। তাইলে বলছে নিচের কোনটা লব্ধ একক? তার মানে লব্ধ একক হবে এই 7টা ব্যতীত যা আছে। দেখো এই এম্পিয়ার, এম্পিয়ার এখানে আছে, এম্পিয়ার হচ্ছে মৌলিক, এটা হচ্ছে মৌলিক, এটা হবে না, কারণ আমাকে লব্ধ একক বের করতে হবে। কেলভিন, কেলভিন এই যে তাপমাত্রা একক কেলভিন, দ্যাট মিন্স এটা মৌলিক, মৌলিক এটা হবে না। ক্যান্ডেলা, ক্যান্ডেলা এই যে ক্যান্ডেলা দীপন তীব্রতার একক, এটা হবে না। তার মানে লব্ধ একক কোনটা? নিউটন, নিউটন। লব্ধ একক কোনটা? নিউটন। এই নিউটন কি ভাইয়া? বলের একক। নিউটন হচ্ছে বলের একক, বল, বলের একক হচ্ছে নিউটন, ঠিক আছে? বল বের করতে হলে আমাদের কি জানা লাগে? বল F = ma, বরের সাথে ত্বরণের গুণ দেওয়া লাগে। দ্যাট মিন্স এই বল হচ্ছে তোমার কি ভাইয়া? লব্ধ রাশি, লব্ধ রাশি একক হচ্ছে আমাদের লব্ধ একক। বলো বুঝছো? বুঝছো? আচ্ছা এই তোমাদেরকে হচ্ছে আমি এখানে পিডিএফটা ইনক্লুড করে দেই, আমার কাছে পিডিএফ আছে, পিডিএফটা দেই একটু, একটু হচ্ছে ড্রাইভে দিয়ে পিডিএফটা দিয়ে দেই। ওয়েট 1 মিনিট, লাইভে থাকো, আমি লাইভেই পিডিএফটা অ্যাড করে দিয়ে দিতে পারবো। লাইভেই পিডিএফটা দিয়ে দেই। হ্যাঁ ওকে, আমি একটা ফোল্ডার দেই, ফিজিক্স MCQ থান্ডার সিরিজ লেকচার 1,
এটার ভিতরে দিয়ে দিছি। ওকে, এটা সেই হোক, আমি দিয়ে দিব লাইভের দিয়ে দিতেছি। বলো বুঝতেছো পুলাপান? 255 জন আছো, সবাই কি বুঝতেছো আমাকে বলো? সবাই কি বুঝতেছো? রে বুঝার তো কথা। আচ্ছা, আমি পাঠাই দিছি। ওকে, এইবারে আসো, নিচের কোনটা মৌলিক একক? ভাইয়া মৌলিক একক কোনটা? ওই যে দেখছিলাম কেলভিন। কেলভিন মানে তাপমাত্রার একক, দ্যাট মিন্স এটা মৌলিক একক। এই কেলভিন তাপমাত্রার একক না? এই তাপমাত্রার একক, এটা কি মৌলিক একক না? তাহলে এইটা ব্যতীত বাকি লব্ধ, দ্যাট মিন্স মৌলিক একক হচ্ছে এইটা। বুঝছি? কোনটা মৌলিক একক? আবার আসছে মৌলিক একক। মৌলিক একক কোনটা? ক্যান্ডেলা। ক্যান্ডেলা, ওই 7টার মধ্যে একটা না ক্যান্ডেলা? ঠিক আছে, তাহলে এটা মৌলিক একক। দীপন তীব্রতার একক কোনটা? এই যে ক্যান্ডেলা। ক্যান্ডেলা দীপন তীব্রতা। একক অভিন্ন কোনগুলার? একক অভিন্ন মানে একক সমান, অভিন্ন মানে কি? ভিন্ন নাই, সমান কোনগুলার? দেখো আমরা জানি কাজের একক জুল, শক্তির একক জুল, ঠিক আছে? তাপের একক কি আর তাপমাত্রার একক কি বলো? তাপের একক হচ্ছে জুল, এত জুল তাপ, আর তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, দ্রুতির একক মিটার পার সেকেন্ড। তাইলে দেখো সেম কোনগুলার? একক অভিন্ন কোনগুলার? দেখো কাজ আর শক্তির একক সেম আসছে, দ্যাট মিন্স এটা ঠিক আছে। বেগ আর দ্রুতির একক সেম আসছে, এটা ঠিক আছে। বাট তাপ আর তাপমাত্রার একক কি সেম আসছে? সেম আসে নাই, দ্যাট মিন্স আনসার হচ্ছে 2 আর 3। ভাইয়া কি বুঝাইতে পারছি? ভাইয়া কি বুঝাইতে পারছি বলো? এরপরে এরপরে দেখো 1 ন্যানো সেকেন্ড সমান কত সেকেন্ড? এই যে এইবার হচ্ছে আমরা আরেকটা টপিকে আসছি। দেখো আমরা এতক্ষণ বিজ্ঞানীদের নাম পড়ছি, একটা টাইপ পড়ছি, এরপরে হচ্ছে এই যে মৌলিক রাশি পড়ছি, মৌলিক একক পড়ছি, যৌগিক একক মানে রাশি একক যেগুলো, ওইগুলো মনে করতে পারো টাইপ 2। এবারে আসছি হচ্ছে আমরা টাইপ 3-তে। এইবারে আসছি টাইপ 3-তে, এটা হচ্ছে আমাদের টাইপ 3। সো আমি একটা বক্স লিখবো এখন, এটা সবাই লিখো। আমি একটা বক্স আঁকবো, এটা সবাই লিখো এখন। এই বক্সটা সবাই লিখো, এটা নোট করো। এই এখন যে বক্সটা আঁকবো না, এটা সবাই নোট করো, ভাইয়া দেখাইতেছে। ওকে, এখন যেটা লিখবো এটা সবাই লিখবা, ঠিক আছে? আর আমি হচ্ছে ক্যাপশনে পিডিএফটা দিয়ে দিতেছি, ক্যাপশনে পিডিএফ দিয়ে দিতেছি এডিট করে। দেখো সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা। পুলাপান কল দেখে ডারে বহুত কেটে দেওয়ার পরে কল দিতেছে। তোমরা কিছু হচ্ছে ক্লাসের স্ক্রিনশট নিও, এগুলা কাজে আসবে, বুঝছো? ক্লাসের কিছু স্ক্রিনশট নিও। ওকে, এবারে আসুন, মনে রাখো যদি ডেকা বলে মনে রাখবা 10⁻1। হেক্টর যদি বলে 10 স্কয়ার, ঠিক আছে? আমি যা বলি লিখো। যদি ডেকা বলে লাইক ডেকামিটার তখন 10⁻1, হেক্টোমিটার 10⁻2, কিলোমিটার যদি কিলো বলে কোনোটার সাথে যদি কিলো এড হয় তাহলে 10⁻3, ঠিক আছে? এরপরে যদি মেগা বলে তাহলে হচ্ছে 10⁻6। ভাইয়া যা লিখতেছি লিখো। তারপরে গিগা যদি বলি, গিগা
তাহলে 10 টু দি পাওয়ার 9। টেরা যদি বলে তাহলে হবে 10 টু দি পাওয়ার 12। এই লিখতেছো তোমরা? পেটা যদি বলে তাইলে হবে 10 টু দি পাওয়ার 15, আর এক্সা যদি বলে তাইলে হবে 10 টু দি পাওয়ার 18। সো এটা হচ্ছে আমাদের বড় এককের ক্ষেত্রে। ওকে, এরপরে আসো, যদি ডেসি বলে তাইলে হবে 10 ইনভার্স 1। সেন্টি যদি বলে লাইক সেন্টিমিটার তখন হবে 10 ইনভার্স 2। এগুলা সব মিটার আর কি, এত মিটার, এত মিটার, এত মিটার, এত মিটার, এত মিটার, এত মিটার। ওকে, তারপরে মিলিমিটার যদি বলে, মিলি যদি বলে 10 ইনভার্স 3। মাইক্রোমিটার যদি বলে ভাইয়া, মাইক্রোমিটার, মাইক্রোমিটার বলে 10 ইনভার্স 6। ন্যানোমিটার যদি বলে 10 ইনভার্স 9 মিটার। লিখতেছো? পিকোমিটার যদি বলে, পিকোমিটার, ওকে এটা হ্যাঁ পিকোমিটারই মেবি। ন্যানো পরে কি পিকোমিটার, হ্যাঁ পিকো আছে, ফেমটো আছে, আর এটো আছে। পিকোমিটার যদি বলে তাইলে হবে 10 ইনভার্স 12। ফেমটোমিটার যদি বলে 10 ইনভার্স 15। আর এটোমিটার যদি বলে, এটোমিটার যদি বলে 10 ইনভার্স 18 মিটার। এই জিনিসগুলা মনে রাখো। দেখো এই একটা টাইপ 3 না? এই বক্সটা যদি তুমি সব মনে রাখতে পারো তাহলে এই টাইপের যতটা এমসিকিউ আছে সব তুমি পারবা। এগুলার ইয়ে তো তুমি জানো, ডেকা মানে কি? ডেকা মানে কি ভাইয়া? ডেকা মানে হচ্ছে DA। হেক্টো মানে কি? হেক্টো হচ্ছে H থাকবে, কিলো মানে K থাকবে, মেগা মানে ক্যাপিটাল M থাকবে, গিগা মানে G থাকবে, টেরা মানে T থাকবে, পেটা মানে P থাকবে। বুঝতেছো? এক্সা মানে ই থাকবে। যদি হচ্ছে এরকম বলে যে 1 DAM মানে কত, তখন বুঝবা একটা ডেকামিটার বলছে। বুঝতেছো? ওকে, আর ডেসি যদি বলে, ডেসিমিটার থাকলে স্মল ডি থাকবে, সেন্টি বললে সি থাকবে। লাইক 1 cm, এটা মানে কি 1 সেন্টিমিটার, তাহলে 1 সেন্টিমিটার সমান কত? 10 ইনভার্স 2 মিটার। এইভাবে হবে। মিলিমিটার থাকলে হচ্ছে এম থাকবে। মাইক্রোমিটার থাকলে মাইক্রোর একক হচ্ছে এইভাবে, মাইক্রোর সিম্বলটা দেখো, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা মাইক্রো। ন্যানো হইলে এন থাকবে, পিকো হইলে স্মল পি থাকবে, পিকো হইলে স্মল পি থাকবে, আর পেটা হইলে দেখো ক্যাপিটাল পি থাকবে। এগুলা মনে রাখো। ফেমটো হইলে স্মল এফ থাকবে, আর এটো হইলে স্মল এ থাকবে। তাইলে তোমাকে যদি বলি ভাইয়া 1 AM সমান কত, তুমি বুঝি না এটা ওই AM টাইমের এম না, এটা বুঝাবে 1 এটোমিটার। এটা কি বুঝাবে? 1 এটোমিটার। তাহলে 1 এটোমিটার সমান 10 ইনভার্স 18 মিটার। এইভাবে। সো এইগুলা সব মনে রাখো। তাহলে বলো 1 ন্যানো সেকেন্ড সমান কত সেকেন্ড? দেখো ভাইয়া ন্যানো বললেই কি আসবে? ন্যানো বললেই 10 ইনভার্স 9 আসবে। এখানে আমি মিটারে দিছি। যদি সময়ের ক্ষেত্রে বলে তাহলে 10 সেকেন্ড আসবে। ঠিক আছে? তাহলে ন্যানো সেকেন্ড মানে কত ভাইয়া? 10 ইনভার্স 9 সেকেন্ড। 1 ন্যানো সেকেন্ড সমান 10 ইনভার্স 9 সেকেন্ড। মনে থাকবে? এটা মনে রাখো। এই বক্সটা সবাই খাতায় তুলছো, আশা করি তুলছো। যদি তুলে থাকো আমরা নেক্সট পেজে যাইতেছি। 1 PM সমান কত AM বলছে। দেখো এই স্মল পি মানে কি? পিকোমিটার। তাহলে 1 PM সমান কত? তুমি দেখো এখানে 1 PM পিকোমিটার, এই যে পিকো স্মল পি। তাহলে 1 PM মানে পিকোমিটার, পিকোমিটার সমান 10 ইনভার্স 12 মিটার। তাহলে 1 পিকোমিটার সমান 10 ইনভার্স 12 মিটার। কত AM বলছে? তাহলে 1 AM সমান কত আমরা জানি? 10 ইনভার্স 18 মিটার। ভালো করে বুঝো। 1 AM সমান কত? 10 ইনভার্স 18 মিটার। সো আমাকে বলছে 1 PM সমান কত AM। বুঝছো? 1 PM সমান কত AM। স্যার পিডিএফ এ অনেকগুলো নট অ্যাভেলেবেল দেখায় কেন রে? পিডিএফ তো ঠিকঠাকই আছে। তোমরা এই যে স্ক্রল করো এমনিতেই হবে, নেটওয়ার্ক থেকে ঠিক তাহলে সব আসবে। সব পিডিএফ আমি দিয়ে দিছি, এই যে পিডিএফ আমি দিয়ে দিছি।
তোমাকে বলছে দেখো 1 পিকোমিটার সমান কত অ্যাটোমিটার। সো এটা কেমনে বের করবা, ভালো করে চিন্তা করো, ভালো করে চিন্তা করো। 1 পিকোমিটার সমান কত এম, এটা বলছে। ওকে, তো দেখো 1 পিকোমিটার সমান হচ্ছে আমরা জানি 10^12 মিটার, বুঝতেছো? আর 1 এম, 1 অ্যাটোমিটার সমান হচ্ছে 10^18 মিটার, 10^18 মিটার। তাহলে কোনটা ছোট? এম, এম হচ্ছে ছোট, পিকো হচ্ছে বড়। এটা যেহেতু 10^18, এটা ছোট, এটা 10^12, এটা হচ্ছে বড়। তাইলে পিকোমিটার থেকে মানে তোমার এম হচ্ছে ছোট, পিএম থেকে এম ছোট। তাহলে এই যে 18 থেকে 12 বিয়োগ দিলে কত বের হয়? 6, 6। আর যেহেতু এটা ছোট তার মানে পজিটিভ হবে। তাইলে 1 পিকোমিটার সমান কত হবে? 10^6 এম। বুঝতেছো? 1 পিকোমিটার সমান 10^6 অ্যাটোমিটার। বুঝছো এটা? নেক্সটে আসো, টেরার সূচক কোনটি? দেখো টেরা, টেরা কই, টেরা কই, দেখো টেরা কই, টেরা কই, টেরা কই, টেরা, টেরা। এই যে টেরা মানে কি ভাই? 10^12। টেরা মানে কি? 10^12। এই যে টেরার সূচক কোনটা? 12। 10 এর উপরে কি থাকবে? 10 এর উপরে 12 থাকবে। ঠিক আছে, 1 টেরা, ঠিক আছে, সমান 10^12। তাহলে 10 এর উপরে 12 থাকবে। 1 মিলিসেকেন্ড 1 ন্যানোসেকেন্ড অপেক্ষা কত গুণ? 1 মিলিসেকেন্ড 1 ন্যানোসেকেন্ড অপেক্ষা কত গুণ? ভালো করে বুঝো। 1 মিলিসেকেন্ড, মিলিসেকেন্ড সমান মিলি মানে 10^3, আর ন্যানো মানে কত ভাইয়া? ন্যানো মানে হচ্ছে 10^9। ভালো করে বুঝো, ন্যানো মানে হচ্ছে 10^9। বলছে 1 মিলিসেকেন্ড 1 ন্যানোসেকেন্ড অপেক্ষা কত গুণ? 1 মিলিসেকেন্ড 1 ন্যানোসেকেন্ড অপেক্ষা কত গুণ? বুঝছো? সো আমরা পাইছি 1 মিলিসেকেন্ড সমান 10^3 সেকেন্ড, আর 1 ন্যানোসেকেন্ড সমান 10^9 সেকেন্ড। 1 মিলিসেকেন্ড সমান 10^3 সেকেন্ড, 1 ন্যানোসেকেন্ড সমান 10^9 সেকেন্ড। সো এটার আনসার কত হবে তোমরা বলো দেখি, একটু তোমরা বলো দেখি, তোমরা বলো দেখি, পারবা নাকি এটা? এটার আনসার কত হবে বলো? এই পিডিএফ আবার দিব কেন? এটার ক্যাপশনে দিয়ে দিছি, দেখো না কেন? কমেন্ট আসতেছে না আমার এইটাতে। ওকে, মৌরয় বলছে এ। অন্য কালি ব্যবহার করেন, কোন কালি আমাকে বলে, কোন কালি সবচেয়ে ভালো? সবুজ নাকি? সবুজ ইউজ করবো নাকি বলো? ওকে, 29-এর ক বলতেছো, ঠিক আছে। 10^6 কেমনে বুঝলা? 1 মিলিসেকেন্ড 1 ন্যানোসেকেন্ড অপেক্ষা কত গুণ বড়? কত গুণ বড়? ভালো করে দেখো, এটা হচ্ছে 9, এটা 3, এটা 9, এটা 3, কত গুণ বড়? তুমি এখানে বুঝতেছো যে 1 মিলিসেকেন্ড বড় অবশ্যই, কজ মিলিসেকেন্ড মানে 10^3 আর ন্যানোসেকেন্ড মানে 10^9। এই 9 থেকে 3 বিয়োগ দিয়ে দাও, দুইটাই তো মাইনাস, দুইটাই তো মাইনাস, তো বিয়োগ দিয়ে দাও। 9 থেকে 3 বিয়োগ দিলে 6, তাহলে হবে 10^6। 10^6 গুণ 1 মিলিসেকেন্ড 1 ন্যানোসেকেন্ড অপেক্ষা কত গুণ? 10^6 গুণ। 100 টেরামিটার সমান কত ন্যানোমিটার? 100 টেরামিটার সমান কত ন্যানোমিটার? 30 নাম্বার। এটা কি পারবা নাকি? দেখো ওকে,
বলছে 100 টেরামিটার সমান কত ন্যানোমিটার। ভালো করে বুঝো, আমরা 1 টেরা থেকে হিসাব করি। দেখো 1 টেরামিটার সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 12 মিটার, এটা আমরা জানি। আর আমরা জানি হচ্ছে 1 ন্যানোমিটার সমান, ভালো করে বুঝো, 1 ন্যানোমিটার সমান 10 ইনভার্স 9 মিটার। তাইলে আমরা এটা বুঝতে পারি যে 1 মিটার সমান 10 টু দি পাওয়ার 9 ন্যানোমিটার। 1 মিটার সমান 10 টু দি পাওয়ার 9 ন্যানোমিটার, এটা তো আমরা অবশ্যই বুঝতে পারি। ভালো করে বুঝতেছো, 1 মিটার সমান 10 টু দি পাওয়ার 9 ন্যানোমিটার। তাহলে 1 টেরামিটার সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 12 মিটার। তাইলে এটাকে যদি হচ্ছে আমরা ন্যানোমিটারে নিতে চাই, আমাকে বলছে কত ন্যানোমিটার, তাহলে 1 টেরামিটার সমান আসবে 10 টু দি পাওয়ার 12, তো আছে এটা 10 টু দি পাওয়ার 12 মিটার। তাহলে 1 মিটার সমান হচ্ছে আবার 10 টু দি পাওয়ার 9 ন্যানোমিটার। তাহলে মিটার থেকে ন্যানোমিটারে নিতে চাইলে 10 টু দি পাওয়ার 9 দিয়ে গুণ দেওয়া লাগবে। তো 9 আর 12 কত হবে 21, দ্যাট মিন্স 10 টু দি পাওয়ার 21, 10 টু দি পাওয়ার 21 মিটার। এটা কত 1 টেরামিটারের জন্য আসছে ভাইয়া 10 টু দি পাওয়ার 21 মিটার। ভালো করে বুঝো, 1 টেরামিটারের জন্য আসছে 10 টু দি পাওয়ার 21 মিটার। তাইলে 100 টেরামিটারের জন্য কত আসবে, 100 টেরামিটার যদি আসে তাহলে এই যে 10 টু দি পাওয়ার 21 আছে এটার সাথে 100 গুণ হবে না, অবশ্যই। তাহলে 100 যদি গুণ দাও 100 হবে 10 স্কয়ার, ওইটা হিসাব করলে আসবে 10 টু দি পাওয়ার 23। এটার সাথে এটা গুণ দাও, ক্যালকুলেটরে গুণ দাও, দেখবা 10 টু দি পাওয়ার 23 ন্যানোমিটার আসছে। ভাই কি বুঝাইতে পারছি? বলো ভাই কি বুঝাইতে পারছি? দেখছো আমাদের বলছে 100 টেরামিটার সমান কত ন্যানোমিটারে বের করতে। সো আমরা কি করব, প্রথমে এটাকে মিটারে নিয়ে যাব, মিটারে নিয়ে যাব। সো আমরা জানি 1 টেরামিটার সমান, আমরা জানি 1 টেরামিটার সমান 1 টেরামিটার সমান কত ভাইয়া 10 টু দি পাওয়ার 12 মিটার। আবার আমরা জানি 1 মিটার সমান 10 টু দি পাওয়ার 9 ন্যানোমিটার। কেমনে, কজ 1 ন্যানোমিটার সমান যদি 10 ইনভার্স 9 মিটার হয় তাহলে 1 মিটার সমান হবে 10 টু দি পাওয়ার 9 ন্যানোমিটার। তো এই মিটারকে হচ্ছে ন্যানোমিটারে নিতে চাইলে আমাদেরকে 10 টু দি পাওয়ার 9 দ্বারা গুণ দেওয়া লাগবে, তখন হচ্ছে এটা মিটারে চলে যাবে। সো ন্যানোমিটারে চলে যাবে, তখন আসলো 10 টু দি পাওয়ার 21 ন্যানোমিটার। সো 1 টেরামিটারের জন্য আসলে 10 টু দি পাওয়ার 21 ন্যানোমিটার, বাট আমাদেরকে 100 টেরামিটারের জন্য বের করতে হবে। স্যার 100 টেরামিটার সমান করলে দেখো মনে করো 1 কেজির দাম যদি 10 টাকা হয়, 100 কেজির দাম বের করতে গেলে 100 দিয়ে 10কে গুণ দেওয়া লাগবে না? সেম ভাবে এখানে যেটা বের হয়েছে এটার সাথে 100 গুণ দিয়ে দিবা। এটা যদি গুণ দেও তাহলে 100 থেকে আসবে 10 স্কয়ার, আর এখানে 10 টু দি পাওয়ার 21 আছে, হিসাব করলে 10 টু দি পাওয়ার 23 আসবে। এটা আপাতত জানো, আমি জানি, বুঝছো? পিডিএফ কই আপলোড দিছেন? এই যে এইটাতে লাইভ করতেছো এটার ক্যাপশন দেখলে পিডিএফ পেয়ে যাবা। আর এটা কি বুঝছো না, এটা কি আরো ডিটেইলসে বুঝাবো? আচ্ছা দেখো 1 মিলিসেকেন্ড 1 ন্যানোসেকেন্ড ব্যাখ্যা কত গুণ। দেখো আমাদের বলছে 1 মিলিসেকেন্ড সমান 10 টু দি পাওয়ার 30 সেকেন্ড। ভালো করে বুঝো, এটা 10 টু দি পাওয়ার 30 সেকেন্ড। আবার দেখো আমরা জানি 1 ন্যানোসেকেন্ড সমান 10 ইনভার্স 9 সেকেন্ড। তাহলে অবশ্যই আসবে 1 সেকেন্ড সমান 10 টু দি পাওয়ার 9 ন্যানোসেকেন্ড। এটা আমরা লিখতে পারবো 1 সেকেন্ড সমান 10 টু দি পাওয়ার 9 ন্যানোসেকেন্ড, লিখতে পারবো না? তাইলে ভালো করে বুঝো 1 মিলিসেকেন্ড 1 ন্যানোসেকেন্ড অপেক্ষা কত গুণ এটা বলছে। তাহলে 1 মিলিসেকেন্ড সমান 10 টু দি পাওয়ার 10 ইনভার্স 30 সেকেন্ড। তাইলে এই সেকেন্ডকে যদি ন্যানোসেকেন্ডে নাও, দেখো 1 সেকেন্ড সমান তুমি 10 টু দি পাওয়ার 9 ন্যানোসেকেন্ড লিখতে পারবা। সো এখানে তুমি 10 টু দি পাওয়ার 9 লিখে ফেলো, লিখলে দেখবা 10 টু দি পাওয়ার 9 আর 10 ইনভার্স 30 যদি গুণ দাও তাহলে 10 টু দি পাওয়ার 6 আসবে। দ্যাট মিন্স আমাদের এখান থেকে আসলো 1 মিলিসেকেন্ড সমান 10 টু দি পাওয়ার 6 ন্যানোসেকেন্ড। এইভাবে 1 মিলিসেকেন্ড ন্যানোসেকেন্ড অপেক্ষা কত গুণ বড়, এই যে পেয়ে গেলা যে 1 মিলিসেকেন্ড সমান 10 টু দি পাওয়ার 6 ন্যানোসেকেন্ড, 10 টু দি পাওয়ার 6 গুণ বড়। ইজি ওয়েতে বুঝছো না? তাহলে আগেরটা আরো ইজি ওয়েতে বুঝাই, আর আগেরটা আরো ইজিতে বুঝাই। এই যে এটা আরো ইজি ওয়েতে বুঝাই, এটা বাদ দিয়ে দাও, আমরা আরো নতুন ভাবে শিখি। তাইলে এই যে কি বলছে 1 পিএম সমান কত এএম, 1 পিএম সমান কত এএম, ঠিক আছে? তাইলে 1 পিএম মানে কি ভাইয়া ছিল, পিএম মানে ছিল পিকোমিটার। তাহলে 1 পিকোমিটার সমান হচ্ছে 10 ইনভার্স 12 মিটার, এটা আমরা জানি। আবার এএম মানে কি ভাইয়া, দেখো 1 এএম সমান আমরা পাইছিলাম এএম মানে এটোমিটার। তাহলে 1 এএম সমান 10 ইনভার্স 18 মিটার। তাহলে আমরা এটা লিখতে পারবো যে 1 মিটার সমান 10 টু দি পাওয়ার 18 এটোমিটার, এটা তো লিখতে পারবো, বুঝতেছো? 1 এএম সমান যদি 10 ইনভার্স 18 মিটার হয় তাহলে 1 মিটার সমান 10 টু দি পাওয়ার 18 এএম হবে, মানে ইনভার্সটা চলে যাবে। তাহলে দেখো এখানে দেখো আমাদেরকে বলছে 1 পিএম সমান কত এএম বের করতে। দেখো 1 পিএম সমান 10 ইনভার্স 12 মিটার পাইছি, 1 পিকোমিটার সমান তাহলে 10 ইনভার্স 12। এই মিটারকে যদি আমরা এটোমিটারে নিতে চাই, দেখো 1 মিটার সমান 10 টু দি পাওয়ার 18 এটোমিটার লিখতে পারবো। তো এখানে আমি জাস্ট 10 টু দি পাওয়ার 18 লিখবো। তুমি এই দুইটা যদি হিসাব করে দেখো 18 থেকে 12 বিয়োগ দিলে 6 আসে, 10 টু দি পাওয়ার 6 এটোমিটার আসে, ঠিক আছে? তাহলে 1 পিকোমিটার সমান 10 টু দি পাওয়ার 6 এটোমিটার। এগুলা কই পাইছি,
বা এগুলা এই বক্সটা থেকে পাইছি, এই বক্সটা তোমাকে মুখস্থ করতে হবে। এই বক্সটা মুখস্থ করলেই সব শেষ। নেক্সট, এই কয়টা বাজতেছে রে? 7:51। তার মানে এই যে আমাদের টাইপ 3 প্রায় শেষের দিকে। 1 পিকোমিটার সমান কত? পিকোমিটার সমান পাইছিলাম এই, ওই যে 1 পিকোমিটার সমান কত সেন্টিমিটার বলছে, ভালো করে বুঝো। দেখো 1 পিকোমিটার সমান আমরা জানি 10⁻12 মিটার। বাংলায় লিখলে আরো ভালো বুঝবা। দেখো সেন্টিমিটারে বের করতে বলছে, ভালো করে বুঝো। 1 পিকোমিটার সমান 10⁻12 মিটার। এটা হচ্ছে আমরা বক্স থেকে পড়ছি, ঠিক আছে। বাট আমাদেরকে মিটার লাগবে না, আমাদের লাগবে সেন্টিমিটার। তাহলে 10⁻12 আছে, এখানে মিটার আছে। মিটারকে যদি সেন্টিমিটারে নিতে চাও, আমরা জানি 1 মিটার সমান 10⁻2 সেন্টিমিটার। সরি, ভুল লিখছি নাকি? অবশ্যই ভুল লিখছি, কারণ আমরা জানি 1 সেন্টিমিটার সমান 10⁻2 মিটার। ওইটা হচ্ছে আমরা ইয়ে থেকে পাইছি, ওই গ্রাফ থেকে, ওই যে চার্ট থেকে। তাইলে 1 মিটার সমান হবে 10 স্কয়ার সেন্টিমিটার, 10⁻², মানে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। এইভাবেও আমরা জানি যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, এইভাবেও জানি। তাহলে কি করব? মিটারকে যদি সেন্টিমিটারে নিতে চাই, তাহলে এখানে জাস্ট 100 গুণ দিয়ে দিব। 100 গুণ দিয়ে দিলে এটা সেন্টিমিটার হয়ে যাবে। এবার এইটার সাথে এইটা 100 গুণ দাও, 100 গুণ দাও, ক্যালকুলেটারে গুণ দাও, দেখবা 10⁻10 আসবে। তাহলে 10⁻10 সেন্টিমিটার আসবে। 1 পিকোমিটার সমান 10⁻10 সেন্টিমিটার। বুঝছো? বলো, বুঝছো? ওকে, কোনটা সবচেয়ে ছোট একক? দেখো এইখানে আমাদের সবচেয়ে ছোট কোনটা? আমরা জানি মাইক্রোমিটার সমান হচ্ছে 10⁻6, ন্যানোমিটার মানে 10⁻9, পিকোমিটার সমান 10⁻12, ফেমটোমিটার সমান 10⁻15। এবারে বলো কোনটা ছোট? উপরে ইনভার্স দেওয়া, দ্যাট মিনস ইনভার্সের যেটা বেশি ওইটা সবচেয়ে ছোট। 10⁻15 সবচেয়ে ছোট না এখানে, যেহেতু ইনভার্স দেওয়া। সবচেয়ে ছোট কোনটা? ফেমটোমিটার। সবচেয়ে ছোট কোনটা? ফেমটোমিটার। বুঝতেছো? বুঝতেছো? ঠিক আছে, ফেমটোমিটার। এইগুলো হচ্ছে বাজা বাজা করে খেয়ে ফেলবা। এইগুলা থেকে জীবনে আর হচ্ছে পেচ লাগবে? বলো, জীবনে পেচ লাগবে? লাগবে না। 1 টেরাগ্রাম সমান কত গ্রাম? এই যে টেরাগ্রাম। দেখো টেরা যখন ছিল আমরা দেখছিলাম 1 টেরা, টেরা সমান পাইছিলাম হচ্ছে আমরা 10⁻12, এরকম পাইছিলাম না? তাহলে 1 টেরামিটার হইলে 10⁻12 মিটার হইতো। যেহেতু এখানে গ্রাম আসছে, তাহলে 1 টেরাগ্রাম ইজ ইকুয়াল টু হবে 10⁻12। দেখো টেরার জন্য 10⁻12 সাথে গ্রাম লাগছে, গ্রাম লিখে দাও, শেষ। 1 টেরা সমান 10⁻12 গ্রাম, 10⁻12 গ্রাম। বুঝছি? 10 ন্যানোমিটার সমান কত মিটার? ভালো করে বুঝো। 1 ন্যানোমিটার সমান পাইছি 10⁻9 মিটার। বুঝছো? 1 ন্যানোমিটার সমান 10⁻9 মিটার পাইছি। তাহলে 10 ন্যানোমিটার সমান কত? তাহলে 10 ন্যানোমিটার সমান কি হবে ভাইয়া? এটার সাথে দেখো 1 ন্যানোমিটার এইটা, তাহলে 10 ন্যানোমিটার মিন্স এটার সাথে এই 10টা গুণ হবে, তাহলেই তো হয়ে গেছে। 10⁻8 মিটার। 10 ন্যানোমিটার সমান 10⁻8 মিটার। শেষ। ইজি না? বলো, বুঝতেছো না? ওকে, এরপরে 1 গিগাবাইট কি ভাইয়া? দেখো বলছে 1 গিগাবাইট, 1 গিগাতে আমরা পড়ছিলাম 1 গিগা সমান হচ্ছে 1 গিগা সমান 10⁹, এটা পড়ছিলাম না? ঠিক আছে। 1 কিলো পড়ছিলাম 10⁻3। 1 মেগা পড়ছিলাম 10⁻6। মনে আছে এগুলা? ওকে, তাইলে এখানে দেখো অনেকগুলা আছে। বলছে 1 মেগাবাইটের চেয়ে 1000 গুণ বড়। 1 গিগাবাইট 1 মেগাবাইটের 1000 গুণ বড়। সত্যি না কি মিথ্যা দেখি। দেখো আমরা জানি 1 গিগাবাইট সমান হচ্ছে 1 জিবি। মেগাবাইট মানে হচ্ছে দেখো গিগাবাইট মানে হচ্ছে জিবি, মেগাবাইট মানে হচ্ছে এমবি। তাহলে তো তোমরা জানো 1 জিবি সমান 1000 এমবি। এটা বোঝানোর কোনো আছে? এটা তো এমনিতেই জানো। 1 জিবি সমান 1000 এমবি, দ্যাট মিনস 1000 গুণ। বাট এইভাবে না আমরা আমাদের মতো করে পড়ি, সমস্যা নাই। এই যে 1 গিগাবাইট সমান 10⁹9 বাইট হবে, যেহেতু বাইটের কথা আসছে, বাইট। ঠিক আছে, বি হচ্ছে ছোট হাতর দিব। 1 গিগাবাইট সমান 10⁹9 বাইট। বুঝতেছ? তাহলে আমাদেরকে বলছে কোথায় যাইতে হবে? মেগাবাইটে যেতে হবে, মেগাবাইটে। তাহলে আমরা আরেকটা জিনিস জানি যে 10⁶ মেগাবাইট,
মানে 1 মেগাবাইট সমান 10 টু দি পাওয়ার 6 বাইট। 1 মেগা সমান 10 টু দি পাওয়ার 6 আসছিল না, তাইলে 1 মেগাবাইট সমান 10 টু দি পাওয়ার 6 বাইট। তাহলে আমরা এখান থেকে 10 টু দি পাওয়ার 6 আলাদা করে দিই। এটাকে দেখো 10 টু দি পাওয়ার 3 ইনটু 10 টু দি পাওয়ার 6 এইভাবে লেখা যায়, এখানে বাইট আছে। এবারে দেখো 10 টু দি পাওয়ার 3 আছে, এই 10 টু দি পাওয়ার 6 বাইটের জায়গায় আমরা মেগাবাইট লিখতে পারবো, 1 মেগাবাইট লিখতে পারবো। দেখো 1 মেগাবাইট সমান 10 টু দি পাওয়ার 6 বাইট, তাহলে এইটা হচ্ছে মেগাবাইট হয়ে যাবে, এটার জায়গায় মেগাবাইট লিখতে পারবো। তাহলে 1 জিবি সমান 10 টু দি পাওয়ার 3 মেগাবাইট। 1 গিগাবাইট সমান 10 টু দি পাওয়ার 3 মানে কত, 1000 না? তাহলে 1000 মেগাবাইট, এটা ঠিক আছে। 1 গিগাবাইট সমান 1000 মেগাবাইট, 1000 গুণ বড়। দেখো 1 মেগাবাইট গিগাবাইট, 1 গিগাবাইট 1 মেগাবাইটের 1000 গুণ বড়। 1 গিগাবাইট সমান 1000 মেগাবাইট, তাহলে ঠিক আছে এটা। 1 টেরাবাইটের চেয়ে 1000 গুণ ছোট। দেখো 1 টেরাবাইটের চেয়ে 1000 গুণ ছোট নাকি, এটা আমরা দেখি। ওকে, আমরা দেখো জানি 1 টেরাবাইট, তাহলে 1 গিগাবাইট হচ্ছে টেরাবাইটের চেয়ে 1000 গুণ ছোট, এটা আমরা দেখবো। আমরা জানি 1 গিগাবাইট সমান 10 টু দি পাওয়ার 9 বাইট, বুঝছো? এটা আমরা দেখছিলাম 10 টু দি পাওয়ার 9 বাইট। আবার 1 টেরাবাইট সমান হবে তাহলে কি ভাই, 10 টু দি পাওয়ার 12। টেরা মানে কি, টেরা মানে 10 টু দি পাওয়ার 12, 10 টু দি পাওয়ার 12 বাইট হবে। 1 টেরাবাইট সমান 10 টু দি পাওয়ার 12 বাইট। দেখো 1 গিগাবাইট সমান হবে, এটাকে 10 টু দি পাওয়ার 9 আছে, আমি যদি এখানে টেরাবাইট আনতে চাই তাহলে এখানে 10 টু দি পাওয়ার 12 লাগবে, বুঝছো? 10 টু দি পাওয়ার 12 লাগলে আমি কিভাবে লিখতে পারবো, এখানে আমার 10 টু দি পাওয়ার 9 আছে, তাহলে এখানে 10^3 লিখলেই হয়ে যাবে। এই 10 টু দি পাওয়ার 9 কে আমি এইভাবে লিখতে পারবো না, বলো? এইভাবে কি লেখা যায় না? অবশ্যই লেখা যায়, অবশ্যই লেখা যায় না? দেখো অবশ্যই লেখা যায়। বা এইভাবেও তুমি দেখতে পারো, এইভাবে না দেখে এইভাবেও দেখতে পারো যে 1 গিগা বাইট হচ্ছে 10 টু দি পাওয়ার 9 বাইট, আর 1 টেরাবাইট হচ্ছে 10 টু দি পাওয়ার 12 বাইট, ঠিক আছে? তাহলে দেখো গিগাবাইটের চেয়ে টেরাবাইট ছোট, সরি গিগাবাইটের চেয়ে টেরাবাইট বড় কত, এটা 10 টু দি পাওয়ার 12, 10 টু দি পাওয়ার 12। তাহলে তুমি যদি এখানে পার্থক্য দেখতে চাও, 12 থেকে 9 বিয়োগ দিলে 3, মানে 10 টু দি পাওয়ার 3 আসতেছে। তার মানে 1 গিগাবাইট 1 টেরাবাইটের চেয়ে 10 টু দি পাওয়ার 3 গুণ ছোট। 10 টু দি পাওয়ার 3 মানে কত, 1000। তাহলে ঠিক আছে, 1 টেরাবাইট 1000 গুণ ছোট। বাট এটাতে সমস্যা আছে, বলছে 1 কিলোবাইটের 10 টু দি পাওয়ার 9 গুণ বড়। এটা কি ঠিক বলছে? না। আমরা জানি 1 কিলোবাইট সমান হবে 10 টু দি পাওয়ার 3 বাইট, আর 1 গিগাবাইট হবে 10 টু দি পাওয়ার 9 বাইট। তাহলে এখানে যদি বিয়োগ দাও কত বের হইতেছে, 10 টু দি পাওয়ার 6 গুণ বের হইতেছে। এখানে 10 টু দি পাওয়ার 9 দিয়ে ভুল করছে, এটা হবে 10 টু দি পাওয়ার 6, ঠিক আছে? তার মানে এইটা ভুল, 1 আর 2 आंसर, 1 আর 2 आंसर, বুঝতেছো? এরপরে আসো আয়তনের মাত্রা কি, এইবারে আসো আমরা পড়বো মাত্রা। এটা হচ্ছে টাইপ 4, এইবারে আসলাম হচ্ছে আমরা টাইপ 4 এ। মাত্রা দেখো বলছে আয়তনের মাত্রা কি, আয়তনের একক কি ভাইয়া? আয়তনের একক হচ্ছে জানি আমরা হচ্ছে কি ভাইয়া, আয়তন ঘনমিটার। যদি আয়তনের হিসাবে আসো, ঠিক আছে? আয়তনের একক কি ভাইয়া, মিটার কিউব। আমরা জানি আয়তনের একক হচ্ছে মিটার কিউব। আয়তন মানে বি এর একক কি ভাইয়া, মিটার কিউব। এটা হচ্ছে একক মিটার কিউব। তোমাকে বলছে মাত্রা বের করতে, দিলে এই মিটার কিসের একক? দৈর্ঘ্য না? দৈর্ঘ্য মানে কি বোঝায়? দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল, দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল, এখানে লিখছি মাত্রা, বুঝছো? দৈর্ঘ্যের মাত্রা এল। সময়ের মাত্রা হচ্ছে সময়ের টাইম টি। বরের মাত্রা হচ্ছে, বর মানে হচ্ছে এম, ম্যাস বুঝায় এম, বরের মাত্রা এম, এগুলো একটু মনে রাখো। আর দৈর্ঘ্যের এককে যদি আসো, তাহলে দৈর্ঘ্যের একক, এখানে একক, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। ভাইয়া দৈর্ঘ্যের একক কি? মিটার। দৈর্ঘ্যের একক মিটার। সময়ের একক হচ্ছে সেকেন্ড, সময়ের একক হচ্ছে সেকেন্ড, এবং বরের একক হচ্ছে কেজি। এগুলো একটু মনে রাখো। তাহলে আয়তনের একক হচ্ছে আমরা জানি ঘনমিটার বা মিটার কিউব। তাহলে মাত্রাতে যদি যাই, এই এম মিটার, এইটা কিসের একক? দৈর্ঘ্যের একক না? তাহলে দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল, তাহলে এটা হবে এল কিউব। মাত্রা আসলে এল কিউব হবে, মাত্রা আসলে হবে এল কিউব, বুঝছি? এরপরে বলছে এটি স্কয়ারের মাত্রা কি, ভালো করে বুঝো। এ ইন্টু টি স্কয়ার। এই এ মানে হচ্ছে ত্বরণ, এ মানে কি ভাইয়া? এ মানে হচ্ছে ত্বরণ। তাহলে ত্বরণের একক কি ভাইয়া?
দেখো ত্বরণের একক প্রথমে হচ্ছে এককে যাবে, একক থেকে তুমি মাত্রাতে ইজিতে চলে যেতে পারবা। যদি মাত্রা বের করতে বলে তোমার কাজ হবে প্রথমে এককে যাওয়া, দেন একক থেকে মাত্রাতে চলে যাবা। ঠিক আছে, প্রথমে এককে যাবা, দেন একক থেকে মাত্রাতে চলে যাবা। তাইলে দেখো এখানে এ মানে কি ত্বরণ, ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। দেন হচ্ছে এটি স্কয়ার বলছে না, দেখো এটি স্কয়ার। টি হচ্ছে সময়, সময়ের একক সেকেন্ড, তাইলে সেকেন্ড স্কয়ার এখানে পাইলা। তাহলে সেকেন্ড ইনভার্স টু সেকেন্ড স্কয়ারে কাটা, এখানে শুধু মিটার থাকতেছে। এই মিটার একক কার ভাইয়া? মিটার একক দৈর্ঘ্যের। এই মিটার কার একক? দৈর্ঘ্যের একক। তাহলে দৈর্ঘ্যের মাত্রা এল, দ্যাট মিন্স এল আসবে। এল মানে লেংথ বোঝায়, এটা দৈর্ঘ্যের একক। মিটার মানে কি কার একক? দৈর্ঘ্যের একক। তাহলে দৈর্ঘ্যের মাত্রা এল, সো এটার আনসার আসবে শুধুমাত্র এল। তো মাত্রা এগুলা কি বের করা কঠিন? আমাকে বলো এগুলা কি বের করা কঠিন? না, তুমি জাস্ট হিসাব করেই বের করতে পারবা। গরম লাগতেছে রে ভাইয়া, আমি একটু এসিটা ঠিক করে দিই। এই যে আসছে আমাদের মনে করো টাইপ, এবার মেইন টাইপ আসো, টাইপ 5 মনে করতে পারো। বার্নিয়ার স্কেল আর স্ক্রু গজ এগুলো একটু বুঝাই, ঠিক আছে? বার্নিয়ার স্কেল, স্ক্রু গজ, ওকে এটা ঠিক করি। এবার আসছি আমরা মেইন পার্টে। এবার কিসে আসছি? মেইন পার্টে আসছি। ওকে, এটা আসলে আমাদের টাইপ 5। এটা আমরা ডিটেইলসে আগে সূত্র বুঝি, বাকিগুলো হচ্ছে পরে বুঝবো। আগে ডিটেইলসে সূত্র শিখি। বার্নিয়ার স্কেল, বার্নিয়ার স্কেল, বার্নিয়ার স্কেল এগুলো তোমরা জানো, যেহেতু এমসিকিউ ক্লাসে আসছে, এমসিকিউ তে খুব বেশি বেসিক বোঝানো উচিত না, ঠিক আছে? সো বার্নিয়ার স্কেল, আমরা বার্নিয়ার স্কেল দ্বারা দৈর্ঘ্য পরিমাপ করা হয়, তখন দৈর্ঘ্যর সূত্র কি ভাইয়া? দৈর্ঘ্য L is equal to m plus b into bc। এখানে m কি ভাইয়া মনে রাখবা? এখানে হচ্ছে দৈর্ঘ্য L is equal to m plus b into bc। এখানে m হচ্ছে প্রধান স্কেল পার্ট, তোমাকে বলেই দিবে m হচ্ছে প্রধান স্কেল পার্ট। এই b হচ্ছে বার্নিয়ার সমপাতন, b হচ্ছে বার্নিয়ার সমপাতন। b কি ভাইয়া? b হচ্ছে বার্নিয়ার সমপাতন। এবং বিসিটা কি? বিসি হচ্ছে বার্নিয়ার ধ্রুবক। বিসি কি ভাইয়া? বিসি হচ্ছে বার্নিয়ার ধ্রুবক, বুঝছো? তো এই বার্নিয়ার ধ্রুবক বের করার অনেক সূত্র আছে। এই বার্নিয়ার ধ্রুবক বিসিরও আলাদা সূত্র আছে, যে বার্নিয়ার ধ্রুবক বিসি ইজ ইকুয়াল টু এস বাই এন। বার্নিয়ার ধ্রুবক বিসি ইজ ইকুয়াল টু এস বাই এন, এই সূত্রগুলো মনে রাখো। এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের মান, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের মান, ঠিক আছে? এন, এন হচ্ছে বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, ঠিক আছে? ঠিক আছে, এটা বলো। এন, এই বিসির আরেকটা সূত্র আছে, বিসির আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে এস মাইনাস এক্স। বিসির আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে স্পেশাল সূত্র এস মাইনাস এক্স। এখানে এস প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের মান আমরা জানি, বাট এই এক্স হচ্ছে বার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের মান, বার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের মান। তাহলে এতটুকু যদি জানি, তাহলে হচ্ছে আমরা বার্নিয়ার স্কেল দিয়ে যতগুলা ম্যাথ আসবে সবগুলা পারবো। এরপরে আরেকটা জিনিস আছে এটার সাথে, সেটা হচ্ছে স্ক্রু গজ। স্ক্রু গজ এগুলা সম্পর্কে তোমাদের ধারণা আছে আমি জানি, একদম ধারণা না থাকলে এমসিকিউ ক্লাসে কেমনে আসবা? যেহেতু এমসিকিউ ক্লাসে আসছো, তো ধারণা আছে অবশ্যই, ঠিক আছে? মাইকের যে কি হইলো এটাই তো আমি বুঝতেছি না। তোমরা সাউন্ডটা বাড়াও, ফোনের সাউন্ড বাড়াও। এখন হচ্ছে আমরা মেইন পার্টে আসছি, এখন আমরা মেইন পার্টে আসছি। এখন ফিল করে বুঝতে পারবা, ঠিক আছে? সূত্র আছে না, বুঝতে পারবা। স্ক্রু গজের ক্ষেত্রে দেখো, স্ক্রু গজের দিয়ে হচ্ছে ব্যাস হিসাব করে, তারের ব্যাসটা হিসাব করে। সো ব্যাস ডি ইজ ইকুয়াল টু এল প্লাস সি ইন্টু এল সি। স্ক্রু গজের ক্ষেত্রে সূত্র, এল হচ্ছে প্রধান স্কেল পার্ট বা মূল স্কেল পার্ট, রৈখিক স্কেল পার্ট। এল হচ্ছে রৈখিক স্কেল পার্ট, রৈখিক স্কেল পার্ট, ঠিক আছে? সি হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা,
বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, মানে বৃত্তাকার স্কেলের যে ভাগটা হচ্ছে রৈখিক স্কেলের 0 দাগের সাথে মিলে যায় ওই ভাগের কথা বলছে এই সিতে। তোমরা আশা করি হালকা পাতলা বার্নিয়ার স্কেলার স্ক্রু গজ সম্পর্কে ধারণা আছে, ঠিক আছে। এরপরে এলসি হচ্ছে ন্যূনাঙ্ক, এলসি হচ্ছে ন্যূনাঙ্ক অথবা লঘিষ্ঠ গণন, লঘিষ্ঠ গণন, ঠিক আছে। এবং এই এলসি বের করার সূত্র আছে ভাইয়া, এই এলসি ইজিক্যাল টু হচ্ছে পি বাই এন। এখানে পি হচ্ছে পিচ এবং এন হচ্ছে বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা, বৃত্তাকার স্কেলের সর্বমোট ভাগ সংখ্যা, ঠিক আছে। বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা, বুঝতেছো? ওকে, তাইলে হচ্ছে আমরা এই সূত্রটা তোমরা সবাই মুখস্থ করো। এখানে মনে রাখো বেস ডি ইজ ইকুয়াল টু এল প্লাস সি ইন্টু এলসি। এই সি হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, মানে ওই যে বৃত্তাকার স্কেলের যে ভাগটা রৈখিক স্কেলের 0 দাগের সাথে মিলে যায় ওই দাগটা আর কি। আর এল হচ্ছে রৈখিক স্কেল পার্ট, এলসি হচ্ছে ন্যূনাঙ্ক অথবা লঘিষ্ঠ গণন এবং এলসি বের করার সূত্র হচ্ছে পি বাই এন। ওকে, তাইলে হচ্ছে আমরা একটু করি। দেখো এটাতে বলছে একটা স্ক্রু গজের পিচ, এই যে পিটা হচ্ছে পিচ, এখানে পিটা হচ্ছে পিচ, এই যে পিচ বলছি না, পি হচ্ছে পিচ। একটি স্ক্রু গজের পিচ এত মিলিমিটার এবং বৃত্তাকার অংশের ভাগ সংখ্যা 100 হলে স্ক্রু গজের ন্যূনাঙ্ক কত? এই যে ন্যূনাঙ্ক, স্ক্রু গজের ন্যূনাঙ্ক, স্ক্রু গজের এইটা হচ্ছে ন্যূনাঙ্ক ভাইয়া, বলছি না এইটা ন্যূনাঙ্ক, এই যে এখানে বলছি দেখো ন্যূনাঙ্ক এলসি। তাহলে এই ন্যূনাঙ্ক সমান পিচ বাই বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা না, ন্যূনাঙ্ক এলসি সমান কি ভাইয়া? পি বাই এন। এই যে এটা পিচ না, এটা পিচ এত বলছে, দ্যাট মিন্স এটা পি এর মান, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 100, দ্যাট মিন্স এটা এন এর মান। তাহলে তুমি হিসাব করো এলসি সমান পি বাই এন। পি হচ্ছে 0.5 মিলিমিটার, বুঝছো এখানে মিলিমিটার একক দিচ্ছে। এটাতে করতেছিলাম, এটাতে ছিলাম আর চলে গেছিল নাকি, সমস্যা নাই। সো দেখো এখানে বলছে একটা স্ক্রু গজের পিচ বলে দিছে, তো পিচ মানে কি? পি বলে দিছে। বৃত্তাকার অংশের ভাগ সংখ্যা, দ্যাট মিন্স বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা এন বলে দিছে। ন্যূনাঙ্ক বের করতে বলছে ভাই, ন্যূনাঙ্ক মানে কি? এলসি। আগেই দেখো ভাই এখানে পড়াইছি ন্যূনাঙ্ক এলসি সমান পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। তাইলে আমরা কি বের করব? ন্যূনাঙ্ক। তাহলে এলসি ইকুয়াল টু হবে পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, দ্যাট মিন্স পি বাই এন। পি কত? 0.5 মিলিমিটার, এন হচ্ছে 100, এন হচ্ছে 100। সো এটা হিসাব করো, এটা হিসাব করো 0.5 ডিভাইডেড বাই 100। সো এইটা আসতেছে কত ভাইয়া? 5 মানে 0.005 এত মিলিমিটার আসছে, 0.005 মিলিমিটার। মিলিমিটার বুঝছো, এখানে একক মিলিমিটার, সো আনসার আসবে মিলিমিটারে, মিটারে না। দ্যাট মিন্স আনসারটা হবে এটা 0. পূর্ণাঙ্ক কত? এটা মিলিমিটার না মিটারে দিছে, এটাতে মেবি হালকা ভুল লেখছে, আমি এটা দেখতেছি। হ্যাঁ, এটা আনসার হবে, এটা মিলিমিটার দেওয়া থাকবে, 2টা মিলিমিটার, এটাই আনসার 0.05 মিলিমিটার, ঠিক আছে। পরে আসো, স্লাইড ক্যালিপার্স দ্বারা ন্যূনতম কত দূরত্ব মাপা যায়? মনে রাখবা স্লাইড ক্যালিপার্স দ্বারা ভার্নিয়ার ধ্রুবক যত তত পর্যন্ত মাপা যায়। স্লাইড ক্যালিপার্স দ্বারা কতটুকু মাপা যায়? ন্যূনতম কত দূরত্ব মাপা যায়? ভার্নিয়ার ধ্রুবক যত ঠিক তত পরিমাণ মাপা যায়। 2 মিলিমিটার পিচ বিশিষ্ট স্ক্রু গজের ন্যূনাঙ্ক এত হলে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা বের করতে বলছে। ভালো করে বুঝো, আমাদের এটা কি দেওয়া আছে? এটা দেওয়া আছে পিচ, ন্যূনাঙ্ক দেওয়া আছে এখানে, ন্যূনাঙ্ক মানে এলসি। বের করতে বলছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, দ্যাট মিন্স কি বের করতে বলছে? এন। কেমনে বের করব? আমরা জানি এলসি ইজ ইকুয়াল টু পি বাই এন, পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। আমরা ভাগ সংখ্যা এন বের করবো। তাহলে এন কে যদি এইখানে নিয়ে আসি, যে এন যদি এইখানে আসে তাহলে এই এলসি এন এর জায়গায় যাবে, ক্রস চেঞ্জ করছি। তাহলে এখানে পি কত? 2 মিলিমিটার, এলসি কত? 0.002 সেন্টিমিটার, 0.002 সেন্টিমিটার, বুঝছো? তো এটা তুমি হিসাব করো। আচ্ছা, এখানে কাহিনী আছে, এই যে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে তোমার কাজ থাকবে সব সময় দুইটারই একক সেম করা। এটার দেখো বলে দিছে মিলিমিটার একক, এটা দিছে সেন্টিমিটার একক, দুইটার কি একক সেম? একক সেম না, তাহলে তোমার কাজ কি? একক সেম করতে হবে। কেমনে করবা একক সেম? কেমনে করবা ভাইয়া? এই যে মিলিমিটারকে সেন্টিমিটারে নিয়ে নাও, ভালো হবে, অথবা সেন্টিমিটারকে মিলিমিটারে নিয়ে নাও। এটা পিচ দিছে, সেন্টিমিটারকে মিলিমিটারে নিয়ে নেই, এটা ভালো হবে।
দেখো এত সেন্টিমিটার বলে দিছি আমরা, 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তাহলে এটার সাথে যদি আমরা 10 গুণ দেই, 10 গুণ দেই, তাহলে এটা কিন্তু মিলিমিটারে চলে যাবে, ঠিক আছে? তাহলে এটা কত আসতেছে দেখো, 10 গুণ দিলে কিন্তু মিলিমিটারে চলে যাবে। তাহলে এটা গুণ দিলে আসতেছে 0.02 মিলিমিটার, ঠিক আছে? তাহলে এখানে দেখো তোমার হচ্ছে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের পূর্ণাঙ্ক, দ্যাট মিন্স এলসি। ওকে, তাহলে এটা এলসি ছিল, এলসির জায়গায় কত আসবে 0.02, 0.02। তাহলে এটা যদি হিসাব করো 100 আসবে। এখানে কত আসবে 100, 100 মানে হচ্ছে 10 স্কয়ার লিখতে পারো, সমস্যা নেই। এই যে এটা आंसर, এটা হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, বুঝতেছো? ওকে, দেন আসো একটা স্লাইড ক্যালিপার্সে বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 10। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান 1 মিলিমিটার হলে বার্নিয়ার ধ্রুবক কত? ভাইয়া বার্নিয়ার ধ্রুবক কি পড়াইছি দেখো, ভালো করে আসো, বার্নিয়ার ধ্রুবক কি পড়াইছি? এই যে এই বেশি চলে গেছে, এই যে বার্নিয়ার ধ্রুবক কি পড়াইছি দেখো, বার্নিয়ার ধ্রুবক BC ইকুয়াল টু, বার্নিয়ার ধ্রুবক BC ইকুয়াল টু S/N। S হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড় আর N হচ্ছে বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে তো মনে আছে আমাদের সূত্র, এই সূত্রটা মনে রাখবা, তাইলেই হয়ে গেছে। এই যে এইটাই বলছে দেখো, একটা স্লাইড ক্যালিপার্সে বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 10, দ্যাট মিন্স N এর মান 10, বুঝছো? প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান 1 মিলিমিটার, দ্যাট মিন্স এইটা S। বার্নিয়ার ধ্রুবক কত? বার্নিয়ার ধ্রুবক কত? তাহলে বার্নিয়ার ধ্রুবক কি মানে BC, তাহলে BC ইকুয়াল টু আমরা S/N পাইছিলাম। S হচ্ছে 1 মিলিমিটার, 1 মিলিমিটার, ভাগ সংখ্যা N হচ্ছে 10। তাহলে এটা যদি হিসাব করো 0.0 কত আসবে 0.1, এখানে যেহেতু একক মিলিমিটার তাহলে মিলিমিটারে আসবে। তাহলে বার্নিয়ার ধ্রুবক আসছে 0.1 মিলিমিটার, বাট এখানে কি 0.1 মিলিমিটার আছে? এখানে যতটা দিছে বেশিরভাগই সেন্টিমিটার এককে দিছে। তো তুমি কি করবা, এটাকে মিলিমিটার থেকে সেন্টিমিটারে নিয়ে যাবা। তাহলে 0.1 মিলিমিটার আছে, সেন্টিমিটারে যদি নিতে চাও কি করা লাগবে? আমরা জানি 1 মিলিমিটার সমান, আচ্ছা মিলিমিটার থেকে সেন্টিমিটার যাইতে হলে কি করা লাগে দেখো, সেন্টিমিটার থেকে মিলিমিটার যাইতে হলে 10 গুণ দেওয়া লাগে, মিলিমিটার থেকে সেন্টিমিটার আসতে হলে 10 ভাগ দেওয়া লাগে। তাহলে 10 দিয়ে যদি ভাগ দাও তাহলে এটা সেন্টিমিটারে চলে যাবে, মানে আসবে 0.01 সেন্টিমিটার। এটা आंसर, বুঝছো? ফোন কই রাখ। ওকে ওকে, এরপরে আসো, কোন যন্ত্রের সাহায্যে সরাসরি নিখুঁতভাবে দৈর্ঘ্য মাপা যায়? ভাইয়া কোন যন্ত্রের সাহায্যে সরাসরি নিখুঁতভাবে দৈর্ঘ্য মাপা যায়? আমরা জানি বার্নিয়ার স্কেল, স্লাইড ক্যালিপার্স দিয়ে। ভাইয়া ওই যে বার্নিয়ার স্কেল যেগুলো, ওইগুলো কিন্তু স্লাইড ক্যালিপার্স। বার্নিয়ার স্কেল আর প্রধান স্কেল মূলত সবগুলা মিলে আছে, এটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স। স্লাইড ক্যালিপার্সের একটা অংশ হচ্ছে বার্নিয়ার স্কেল বা মিটার স্কেল। স্লাইড ক্যালিপার্স এগুলো কি দেখছো তোমরা? ওই যে এইভাবে থাকে, যে মূল স্কেল থাকে এইখানে। আচ্ছা শিথিল যদি লাইভে থাকো, আমাকে হচ্ছে এই যে বার্নিয়ার স্কেল আর স্ক্রু গজের একটু লিঙ্কটা দিও, আমি হচ্ছে ওদেরকে দেখাই। না আমার কাছে আছে, মেবি তোমাদেরকে সরাসরি স্লাইড ক্যালিপার্স দেখাই দিলে আছে মেবি লিঙ্ক আমার কাছে, দেখি। ওকে পাইছি পাইছি, তোমাদেরকে সরাসরি দেখাই তাইলে, সরাসরি দেখাই। ওকে আর ভাই তোমরা বলতেছো যে সাউন্ড কম, কিন্তু সাউন্ড ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, সবাই সাউন্ড বাড়াও, এটা বেশি সাউন্ড না, নরমালাইজ সাউন্ড ঠিক আছে। আচ্ছা তো ডিজিটাল স্লাইড ক্যালিপার্স দিয়ে হচ্ছে সবচেয়ে নিখুঁতভাবে দৈর্ঘ্য মাপা যায়। আগে স্লাইড ক্যালিপার্স দিয়ে মাপা যেত, এখন ডিজিটাল স্লাইড ক্যালিপার্স একটা বের হইছে, ওইটা দিয়ে হচ্ছে একদম নিখুঁতভাবে মাপা যায়, বুঝছো? ওকে তোমাদেরকে হচ্ছে একটা জিনিস দেখাই তাইলে আমি এখান থেকে। ওকে এই যে স্লাইড ক্যালিপার্স, স্লাইড বার্নিয়ার স্কেল, এই যে এটা হচ্ছে তোমার স্ক্রু গজ, এটা হচ্ছে স্ক্রু গজ, আর ইয়ে হচ্ছে বার্নিয়ার স্কেল, এটা হচ্ছে বার্নিয়ার স্কেল। এই যে দেখে এখানে সুন্দর মতো দেখানো যাবে, এই যে এটা হচ্ছে বার্নিয়ার স্কেল, যারা দেখো নাই দেখে ফেলো।
সো এটা হচ্ছে টোটালটা স্লাইড ক্যালিপার্স, বুঝছো, টোটালটা স্লাইড ক্যালিপার্স। আর এই যে অংশটা দৌড়াইতেছে এটা হচ্ছে বার্নিয়ার স্কেল, যে অংশটা দৌড়াইতেছে এটা কি, এটা হচ্ছে বার্নিয়ার স্কেল, বুঝতেছো? ওকে, তাইলে এটাকে যদি আমি একটু জুম করে দেখাই তোমাদেরকে, তো জুম করলাম আর কি। সো এই যে বার্নিয়ার স্কেলের দাগ এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10টা আছে প্রায় আর কি, 10টা আছে। এই যে বার্নিয়ার স্কেলের টোটাল গড় আর কি, গড় বার্নিয়ার স্কেলের 10টা গড় আছে। তো এটা হচ্ছে এন, বার্নিয়ার স্কেলের গড় যেগুলো, বার্নিয়ার স্কেলের গড় হচ্ছে এন, ঠিক আছে? বার্নিয়ার স্কেলের গড় হইতেছে কত, এন, বার্নিয়ার স্কেলের গড় হইতেছে এন। এবং দেখো এখানে একটা জিনিস পাবা, সেটা হচ্ছে এটার মধ্যে থাকাও ওই যে একটা বার্নিয়ার সমপাতন লিখছিলাম না, বি, বার্নিয়ার সমপাতন বি লিখছিলাম না, ওই বার্নিয়ার সমপাতনটা কি এখান থেকে বুঝবা। ওকে, বার্নিয়ার সমপাতন হইতেছে, দেখো তুমি যদি এই রেখাগুলোর দিকে তাকাও, এখানে যে 10টা দাগ আছে বার্নিয়ার স্কেলের, এই 10টা দাগের মধ্যে দেখবা যে কোনো একটা দাগ প্রধান স্কেলের যে কোনো একটা দাগের সাথে হুবহু মিলে গেছে। তো বার্নিয়ার স্কেলের যেই নাম্বার দাগটা প্রধান স্কেলের যে কোনো দাগের সাথে হুবহু মিলে যায়, ওই দাগটাকেই বলা হচ্ছে বার্নিয়ার সমপাতন। তাহলে দেখো এখানে 0 নাম্বার দাগটা মিলে নাই, 1 নাম্বার দাগটা মিলে নাই, 2 নাম্বার দাগটা মিলে নাই, বুঝতেছো? 3 নাম্বার দাগও মিলে নাই, 4 নাম্বার দাগও সরাসরি মিলে নাই। দেখো একটু গ্যাপ আছে, ভালো করে বুঝো, একটু গ্যাপ আছে। তোমরা যদি দেখতে চাও এখানে একটু গ্যাপ আছে, আরো জুম করে দেখাইতে পারবো, আরো জুম করে দেখাইতে পারবো, আরো জুম করে দেখাইতে পারবো। আইসে দেখো, ভালো করে দেখো, এইবার তো দেখা যায় এই যে এইগুলা সরাসরি মিলে নাই। তুমি দেখবা 4 নাম্বার দাগও সরাসরি মিলে নাই, বাট এই যে দাগ এটা তো অবশ্যই 5 নাম্বার দাগ, এটা 4 এটা 6 তাহলে এটা 5, তাহলে এই 5 নাম্বার দাগটা দেখো সরাসরি মিলে গেছে, সরাসরি মিলে গেছে না? ভালো করে দেখো, এই যে বার্নিয়ার স্কেলের 5 নাম্বার দাগটা এই রৈখিক স্কেলের একটা দাগের সাথে সরাসরি মিলে গেছে, তাহলে এই 5 নাম্বার দাগটা যেহেতু মিলছে, তাহলে এটার বার্নিয়ার সমপাতন হবে 5। এইটা হচ্ছে বার্নিয়ার সমপাতন, বুঝছো? আর প্রধান স্কেল পার্টটা কি, তোমার বার্নিয়ার স্কেল ওই যে এইটা হচ্ছে প্রধান স্কেল। প্রধান স্কেল কোনটা ভাইয়া? এই যে এটাকে একটু ছোট করে দেখা, এই যে এখানে 2টা স্কেল আছে দেখবা, এই যে এটা এইভাবে মুভ করে, এটা হচ্ছে বার্নিয়ার স্কেল। আর এই যে স্কেলটা একটা সব সময় থাকে, এটা হচ্ছে প্রধান স্কেল, যেটা এমনিতে আছে এটা হচ্ছে প্রধান স্কেল। সো প্রধান স্কেল পার্ট হচ্ছে, দেখো এই বার্নিয়ার স্কেল, মনে করো এখানে একটা বস্তু রাখলা, তুমি এখানে একটা বস্তু রাখলা, এই বস্তুটা কই, এখান থেকে যদি আমি চাইলে আনতে পারবো, ওই যে এখানে একটা বস্তু আনলাম, মনে করো এই যে লাইক এখানে একটা বস্তু আনলাম, এই যে একটা বস্তু আমি এনে ঢুকাইলাম, দেখছো একটা বস্তু ঢুকাইলাম। সো বস্তু আনার পরে দেখবা এখানে বার্নিয়ার স্কেলের 0 দাগটা, ভালো করে বুঝো, বার্নিয়ার স্কেলের 0 দাগটা, বার্নিয়ার স্কেলের 0 দাগটা জুম করে দেখাই। বস্তু রাখার পরে বার্নিয়ার স্কেলের 0 দাগটা প্রধান স্কেলের যে দাগটা অতিক্রম করবে, দেখো বার্নিয়ার স্কেলের 0 দাগ প্রধান স্কেলের এই দাগটা অতিক্রম করছে, তাহলে এই দাগ পর্যন্ত এইগুলাই হবে তোমার প্রধান স্কেল পার্ট। তাহলে এই দাগ কত বুঝাইতেছে ভাইয়া? দেখো এটা 3 সেন্টিমিটার, মিলিমিটারে হইলে হবে এটা 30 মিলিমিটার, 31 32 33 34 35 মিলিমিটার, 36 38 38 39 মিলিমিটার। কত ভাইয়া? 39 মিলিমিটার অথবা 3.9 সেন্টিমিটার। এই যেটা দেখতেছো, যে দাগটা মানে বার্নিয়ার স্কেলের 0 দাগ প্রধান স্কেলের 39তম দাগটাকে অতিক্রম করছে, দ্যাট মিন্স এই 39 মিলিমিটার হচ্ছে প্রধান স্কেল পার্ট, এটাই হচ্ছে এম। আশা করি সাধারণ একটা ধারণা পাইছো, ওকে, তাহলে এগুলা পারো, এগুলো বুঝানোর জন্য একটু আমি জাস্ট দেখাইলাম, ঠিক আছে? ওকে, এইবারে আসো, আমি একটু সময় নষ্ট করে ফেলছি, তারপর হচ্ছে এটা দেখানো প্রয়োজন ছিল আমার কাছে মনে হয়েছে। তো ডিজিটাল স্লাইড ক্যালিপার্স দিয়ে নিখুঁতভাবে দৈর্ঘ্য মাপা যায়, এটা মনে রাখো। এরপরে বলছে কোন স্লাইড ক্যালিপার্সে বার্নিয়ার ধ্রুবকের মান এত হলে বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত? আচ্ছা, যেখানে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের মান বলে দিছে, কি বলছে দেখো, বার্নিয়ার ধ্রুবকের মান, দ্যাট মিন্স বিসি বলে দিছে, বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা বের করতে বলছে। কি বের করতে বলছে? ভাগ সংখ্যা, মানে এন বের করবা। তো আমরা জানি বিসি ইজ ইকুয়াল টু এস বাই এন, আমরা যদি এন বের করতে চাই তাহলে এন ইজ ইকুয়াল টু কি হবে, এন এখানে যাবে, তাহলে এস বাই বিসি হবে। এস কত? এই বার্নিয়ার স্কেলের এক গড়ের মান 1 মিলিমিটার, ঠিক আছে? মিলিমিটার এককে দেওয়া, তাহলে বার্নিয়ার ধ্রুবকের মান এখানে দিয়ে দিছে সেন্টিমিটার এককে, বাট তোমাকে মিলিমিটার এককে নিয়ে নিতে হবে, ঠিক আছে?
তো এটা হবে 0.05005 সেন্টিমিটার থেকে মিলিমিটার নিতে হলে 10 গুণ দিবা, তাহলে হবে 0.05 মিলিমিটার, 0.05 মিলিমিটার। ঠিক আছে, দেখো এটা যেহেতু মিলিমিটার, ওইটাকে আমাদের মিলিমিটারে নিতে হবে। তো এটা আসবে এস এর মান 1 আর বিসির মান কত আসছে 0.05। এটা যদি হিসাব করো তোমার কত আসবে 20 আসবে। এটা হিসাব করলে 20 আসবে 1/0.05। এটা হিসাব করলে কত আসবে 20 আসবে। বুঝছি? ওকে, ঠিক আছে, নেক্সটে আসো। একটি দণ্ডকে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে পরিমাপ করতে গিয়ে তার প্রধান স্কেল পার্ট 5 সেন্টিমিটার, বার্নিয়ার সমাপতন 7 এবং বার্নিয়ার ধ্রুবক 0.1 মিলিমিটার পাওয়া গেল। দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করতে হচ্ছে। এইটা দেখো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা তোমরা হচ্ছে স্টার দাও। এটাকে হচ্ছে আমি কতটা স্টার দেওয়া যায় দেখো, এটাকে হচ্ছে আমি 30 স্টার দিলাম। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভাইয়া, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেখো দণ্ডের দৈর্ঘ্য বের করতে বলছে, তাহলে আমরা জানি বার্নিয়ার স্কেল দিয়ে দণ্ডের দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে L = M + B × BC। M + B × BC। M মানে হচ্ছে প্রধান স্কেল পার্ট, M মানে প্রধান স্কেল পার্ট। তো এখানে দেখো বলে দিয়েছে তোমাকে প্রধান স্কেল পার্ট 5 সেন্টিমিটার, দ্যাট মিন্স এটা হচ্ছে M। বার্নিয়ার সমাপতন B, মনে আছিল আমরা সূত্রতে পড়ছিলাম। বার্নিয়ার ধ্রুবক এটা হচ্ছে BC বলে দিয়েছে। দৈর্ঘ্য বের করতে হচ্ছে। সো তোমাকে দেখতে হবে সবগুলা কি সেম এককে আছে, এটা দেখা লাগবে। তো আমরা যদি দেখি এখানে এটা যেহেতু সেন্টিমিটার এককে আছে, আমরা কি করবো এই বার্নিয়ার ধ্রুবককেও সেন্টিমিটারে নিয়ে নিব। যেহেতু মিলিমিটারে দেখো 0.1 মিলিমিটার আছে, এটাকে সেন্টিমিটারে নিতে হলে কত দিয়ে ভাগ দেওয়া লাগবে 10 দিয়ে। 10 দিয়ে ভাগ দিলে এটা সেন্টিমিটারে চলে যাবে, তাহলে হবে 0.01 সেন্টিমিটার। বুঝছি? ওকে, তাহলে এবার তুমি হিসাব করো। M হচ্ছে 5 সেন্টিমিটার প্লাস B কত, B যে বার্নিয়ার সমাপতন 7 এবং BC হচ্ছে 0.01 সেন্টিমিটার। এটা যদি হিসাব করো 5 প্লাস এখানে আসবে 0.07, দ্যাট মিন্স 5.07 সেন্টিমিটার। সেন্টিমিটার হিসাব করতেছি না, তো সেন্টিমিটার আছে এখানে। দেখো মিলিমিটার এককে ভুল দিও না, এই যে 5.07, বাট এটা মিলিমিটার, এটা হবে না। সেন্টিমিটার যেটা ওইটাই আনসার, সেন্টিমিটার যেটা ওইটাই আনসার। ওকে, নেক্সটে আসো। আমরা হচ্ছে কতটা পড়ছি, এই যে বার্নিয়ার স্কেলের 3 নং দাগটি মূল স্কেলের 13 নং দাগের সাথে মিলে যায়। বার্নিয়ার সমাপতন কত পুলাপান ভাইয়া বলছি না, বার্নিয়ার সমাপতনে কি বুঝাইছি, বার্নিয়ার স্কেলের যে দাগটা প্রধান স্কেলের একটা দাগের সাথে মিলবে, বার্নিয়ার স্কেলের যে দাগটা মিলবে ওই দাগটা হচ্ছে বার্নিয়ার সমাপতন। তাইলে বার্নিয়ার স্কেলের 3 নং দাগ মিলছে, আমি প্রধান স্কেলের কত নম্বর দাগের সাথে মিলছে ওইটা দেখার বিষয় না। আমার দেখার বিষয় হচ্ছে বার্নিয়ার স্কেলের কোন দাগটা মিলছে, কোন দাগ মিলছে, 3 নাম্বার দাগ মিলছে, তাইলে এটা হচ্ছে বার্নিয়ার সমাপতন। এইটাই হচ্ছে বার্নিয়ার সমাপতন। ঠিক আছে, যদি বার্নিয়ার স্কেলের 10 গড় প্রধান স্কেলের 9 গড়ের সমান হয় তবে বার্নিয়ার ধ্রুবক কত। এই টাইপের ম্যাথ পাইলে তোমরা কি করবা, অনেকভাবেই করা যায়, বাট যেহেতু এমসিকিউতে আসছে তুমি হচ্ছে এখানে ফার্স্টে পার্থক্য বের করবা। বার্নিয়ার স্কেলের 10 গড় প্রধান স্কেলের 9 গড়ের সমান না, তুমি ফার্স্টে পার্থক্য বের করবা। পার্থক্য কত বের হবে 1, মনে করো 1 বের হইছে, তুমি এটা এইভাবে করবা, বিসি বের করবা না, যে উপরেও বের করবো হচ্ছে পার্থক্য। বার্নিয়ার স্কেলের জয়গড় প্রধান স্কেলের জয়গড়ের কথা বলবে, তাহলে এখানে 10 গুণ 9 গড়ের সমান 10 - 9, উপরে দিবা পার্থক্য এবং নিচে দিবা n বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, নিচে কি দিবা বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। ঠিক আছে, সো এইগুলা বাংলায় যদি লিখো তাহলে এখানে লিখবা পার্থক্য। দেখো এখানে লিখবা পার্থক্য ডিভাইডেড বাই n, শর্টকাট পার্থক্য ডিভাইডেড বাই n শর্টে। ঠিক আছে, তাহলে এখানে দেখো 10 থেকে 9 বিয়োগ দাও, পার্থক্য মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ দিবা, আর নিচে হবে বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 10টা, তাহলে 1/10 আসতেছে, দ্যাট মিন্স হচ্ছে 0.1 মিলিমিটার আসে। ঠিক আছে, প্রধান স্কেলের 9 গড়ের সমান বলছে না, প্রধান স্কেলের ক্ষুদ্রতম গড়গুলা মিলিমিটার একক, এর জন্য আনসারটা মিলিমিটারে দিয়েছি। বুঝাইতে পারছি? বার্নিয়ার স্কেলের সাহায্যে সর্বনিম্ন কত দৈর্ঘ্য পর্যন্ত মাপা যায় যখন বার্নিয়ার ভাগ সংখ্যা 10 হবে। ভালো করে বুঝো, আমরা দেখছিলাম বার্নিয়ার স্কেল দিয়ে সর্বনিম্ন বার্নিয়ার ধ্রুবক পর্যন্ত মাপা যায়, বার্নিয়ার ধ্রুবক যত ঠিক তত পরিমাণ দৈর্ঘ্য মাপা যায়। তাইলে আমাদের অ্যাকচুয়ালি বার্নিয়ার ধ্রুবকই বের করলেই হচ্ছে আমরা পেয়ে যাবো যে সর্বনিম্ন কত দৈর্ঘ্য মাপা যায়। তাহলে BC = S/N আমরা জানি, তাহলে বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 10 বলে দিছে, n বলে দিছে, আর S হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়, এটা আমরা সবসময় জানি 1 মিলিমিটার, n হচ্ছে 10, তাহলে এটা আসলে 0.1 মিলিমিটার, 0.1 মিলিমিটার। ভালো করে বুঝো, বাট এখানে দিছে মিটারে সবগুলা, এখানে কি দিছে মিটারে, তো তোমাকে এটাকে মিটারে নিতে হবে। আমরা জানি মিলিমিটার থেকে মিটারে নিতে হলে কত দিয়ে ভাগ দেওয়া লাগে, 1000 দিয়ে ভাগ দেওয়া লাগে। ঠিক আছে, তো 1 মিটার সমান 1000 মিলিমিটার,
ঠিক আছে, তাহলে মিলিমিটার থেকে মিটারে যেতে হইলে ছোট থেকে বড় যেতে হইলে ভাগ দেওয়া লাগে, তো এটা আসবে 0.0001 মিটার। ঠিক আছে, এটা ভাগ দাও, তাহলে এটাই হচ্ছে আনসার। ওকে ওকে, পুলাপান কি বুঝতেছো নাকি ক্লাস অফ করে দিব? সাউন্ড কম ভাই বলতেছো রে, তোমরা সাউন্ড দিয়ে তো যা পেরা দিলা, কি আর করব, কি আর বলবো বলো। ওকে আচ্ছা, এইবারে হচ্ছে দেখো আমাদের কোর্সের ব্যাপারে আছে, আমি বলতে চাইতেছি না বাট বলি, এই যে ক্লাসগুলা করতেছো ফুল ক্লাস করো, ফিজিক্স এমসিকিউ থান্ডার সিরিজ করে যদি মনে হয় যে এখানে তোমার এমসিকিউ এর যা যাবতীয় আছে সব ক্লিয়ার হইতেছে, তাইলে হচ্ছে আমাদের এখানে কোর্স আছে, কেমিস্ট্রি এমসিকিউ থান্ডার সিরিজ পেইড কোর্স আছে, ম্যাথ হায়ার ম্যাথ এমসিকিউ থান্ডার সিরিজ আছে, প্রত্যেকটা 399 টাকা করে ভর্তি দিতে পারবা। আর তুমি 3টা কোর্সই যদি একসাথে কিনো 999 টাকা দিয়ে ভর্তি দিতে পারবা। ভর্তি হওয়ার জন্য এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে এটাতে যোগাযোগ করলেই হয়ে যাবে। ঠিক আছে, আমি যদি হোয়াটসঅ্যাপ নাম্বার ক্লিয়ারলি লিখে দিতে চাই, এটাতে যোগাযোগ করে ফেলো, আর ডিটেলসে কোনো কিছু বলবো না, আগে ক্লাস করো, ক্লাস দেখে ভালো লাগলে হয়েছে, এটা হোয়াটসঅ্যাপ, তাহলে যোগাযোগ করতে পারো। আর আমাদের রিভিশন ব্যাচ আছে, এখানে প্রায় সবাই ভর্তি আছো জানি, এখানে আমরা টোটাল 8টা সাবজেক্ট মাত্র প্রত্যেকটা 200 টাকা করে পড়াই দিচ্ছি। ঠিক আছে, রিভিশন ব্যাচে মানে টোটাল 1590 টাকা দিয়ে 8টা সাবজেক্টের প্রিপারেশন নিতে পারবা। এই কোর্সে আমাদের 1000+ স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, বাকিটা তোমাদের ইচ্ছা, তোমরা কি করবা তোমরা জানো, বাট আমি আর কোনো কিছু বলতেছি না, এটা তোমাদের ইচ্ছা, আগে ক্লাস করো। ওকে, এইবারে দেখো বলছে একটা দণ্ডকে স্লাইড ক্যালিপার্সে স্থাপনের পর যে পার্ট পাওয়া গেল তা হচ্ছে প্রধান স্কেল পার্ট এত, এই যে প্রধান স্কেল পার্ট মানে এম, এম এত, বার্নিয়ার সমাপতন বি এত, বার্নিয়ার ধ্রুবক বিসি এত, দণ্ডের দৈর্ঘ্য কত? ভাই দণ্ডের দৈর্ঘ্যের সূত্র কি বলো? এই দণ্ডের দৈর্ঘ্যের সূত্র কি পাইছিলাম আমরা? দণ্ডের দৈর্ঘ্যের সূত্র কি পাইছিলাম মনে আছে? বলো, দণ্ডের দৈর্ঘ্য মনে আছে? দণ্ডের দৈর্ঘ্য L = m + b × bc, এটাই তো। তাহলে m কত? m হচ্ছে 0.05 মিটার। ভালো করে বুঝো, এখানে তোমার আনসারগুলা কিসে দেওয়া? সেন্টিমিটারে বেশি দেওয়া, সো আমরা কি করব সবগুলা সেন্টিমিটারে নিয়ে নিব। এই যে মিটার দেওয়া আছে এটাকে সেন্টিমিটারে নিয়ে নাও, 0.05 মিটার না, এটাকে সেন্টিমিটার, মিটার থেকে সেন্টিমিটারে যদি নাও, আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার নিতে হইলে এটাকে আমরা 100 দিয়ে গুণ দিব, তাহলে এটা সেন্টিমিটারে চলে যাবে। ভালো করে বুঝো, সেন্টিমিটারে, তাহলে এটা আসবে 5 সেন্টিমিটার, আই থিঙ্ক 5 সেন্টিমিটার আসবে। আর এটাকেও সেন্টিমিটারে নাও, ধ্রুবক যেটা 0.1 মিলিমিটার দেওয়া আছে এটাকে সেন্টিমিটারে নাও, ওইটা আসবে হচ্ছে 0.1 কে তুমি মিলিমিটার থেকে সেন্টিমিটারে যাইতে হলে 10 দিয়া ভাগ দেওয়া লাগে, তাহলে 0.01 সেন্টিমিটার আসবে, 0.01 সেন্টিমিটার আসবে। বুঝছো? ওকে, তাহলে এম কত? এম হচ্ছে যে প্রধান স্কেল পার্ট 5 সেন্টিমিটার প্লাস, বি হচ্ছে বার্নিয়ার ধ্রুবক, সরি বি হচ্ছে বার্নিয়ার সমাপতন 6, আর বিসি হচ্ছে বার্নিয়ার ধ্রুবক ওই যে 0.01 সেন্টিমিটার, সব একই এককে দিচ্ছি, তাহলে এটা আসবে 5.06 সেন্টিমিটার আসবে। হিসাব করে দেখো 60, এটা দেখো 60 আর 06 এর মধ্যে প্যাচ খাইও না, এই যে 06 এটাই আনসার। বুঝছি? একটা স্ক্রু গজের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা a, নুন্নাঙ্ক b, স্ক্রু এর পিচ c হলে কোনটা সঠিক? আমরা জানি দেখো, নুন্নাঙ্ক সমান, আমাদের সূত্র হচ্ছে বাংলায় যদি লিখি, নুন্নাঙ্ক সমান পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, এটাই তো সূত্র, এটাই তো সূত্র। বাট আমাদের এইখানে কি বলে দিছে? নুন্নাঙ্ক b, দ্যাট মিন্স b সমান পিচ, পিচ বলছে c, তাহলে c বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা a, c বাই a। এখানে যেহেতু আর গুণন করতেছো তুমি, এখানে আর গুণন করলে পাবা c = ab, কি পাবা? c = ab, এই যে এখানে আছে, এটাই আছে। ইজি না? একদম ইজি তো। ঠিক আছে, এইবার এইটা দেখো, নিচের তথ্যের আলোকে 50-51 নং প্রশ্নের উত্তর দাও। একটা তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয়, স্ক্রু গজের রৈখিক স্কেলের পার্ট, রৈখিক স্কেলের পার্ট মানে রৈখিক স্কেলের পার্ট মনে আছে আমরা যখন পড়ছিলাম d = l + c × lc, এরকম পড়ছিলাম না? তাহলে l হচ্ছে রৈখিক স্কেল পার্ট, সো রৈখিক স্কেল পার্ট পাওয়া যায় 2 মিলিমিটার, এটা হচ্ছে l। বৃত্তাকার স্কেলের পার্ট পাইছে, এটা বৃত্তাকার স্কেলের পার্ট, আচ্ছা বৃত্তাকার স্কেলের পার্ট 0.4 মিলিমিটার পাইছে। আচ্ছা বৃত্তাকার স্কেলের পার্ট মানে তোমরা জানো এখানে কাহিনী আছে, দেখো বৃত্তাকার স্কেল পার্ট লিখো, নতুন আর একটা সূত্র, বৃত্তাকার স্কেল পার্ট
সি প্রাইম লিখে বৃত্তাকার স্কেল পার্ট যদি সি প্রাইম হয়, সি প্রাইম মানে হচ্ছে সি ইন্টু এলসি। মানে তুমি বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যাকে যত নাম্বার দাগটা রয়েছে স্কেলের 0তম দাগের সাথে মিলে ওই দাগ ভাগ সংখ্যা, লাইক মনে করো বৃত্তাকার স্কেলের 40তম দাগ রয়েছে স্কেলের একটা দাগের সাথে মিলছে, 0 নাম্বার দাগের সাথে মিলছে, ওইটা হবে সি। এলসি হচ্ছে নুন্নাঙ্ক। সো এই দুইটা যদি গুণ করো তাহলে বৃত্তাকার স্কেল পার্ট পাবা, বৃত্তাকার স্কেল পার্ট পাবা। সো আমাদের বলে দিছে বৃত্তাকার স্কেল পার্ট হচ্ছে এত, দেখবেন এটা হচ্ছে সি প্রাইম। আমাদের বলছে বৃত্তাকার স্কেলের কত নম্বর দাগ রৈখিক স্কেলের সাথে হুবহু মিলে যায়, এবং কত নম্বর দাগ রৈখিক স্কেলের সাথে হুবহু মিলে যায় ওইটা হচ্ছে আমরা সি। ওই জিনিসটা কি ভাইয়া? সি। ওই জিনিসটা সি আমরা এতক্ষণ ধরে বলতেছি না, দ্যাট মিন্স এই সূত্র থেকে আমরা সি বের করব, বুঝছো? তো দেখো পিচ, পিচ বলে দিছে 1 মিলিমিটার, পাক সংখ্যা বলে দিছে 100। আমাদের কিন্তু এই নুন্নাঙ্কটা দরকার, নাইলে কিন্তু বের করতে পারবো না। দেখো সি প্রাইম জানি, এলসি না জানলে সি বের হবে না। সো আমরা এলসিটা বের করি। এলসি কি হবে ভাইয়া? এলসি ইকুয়াল টু হবে পি বাই এন, পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। সো পিচ হচ্ছে 1 মিলিমিটার, ভাগ সংখ্যা বলে দিছে 100, তো এটা থেকে আসবে 0.01 মিলিমিটার। সো এখানে তুমি হিসাব করো, বৃত্তাকার স্কেল পার্ট সি প্রাইম বলে দিছে 0.4 মিলিমিটার, সি বের করব, এলসি আছে 0.01। সো এখান থেকে তুমি সি বের করো, সি ইকুয়াল টু কত আসবে? তুমি যদি এইটাকে এই পাশে লিখো, সি ইন্টু 0.01 সমান হচ্ছে 0.4, এটা থেকে আসবে সি সমান 0.4 আছে 0.01 নিচে ভাগ হয়ে আসলে এটা থেকে পাবা 40। তাহলে 40 নাম্বার দাগ, বৃত্তাকার স্কেলের 40 নাম্বার দাগ রৈখিক স্কেলের সাথে হুবহু মিলে যায়। দেখছো, মানে ঘুরে ফিরে ওই সূত্রগুলো থেকেই আসতেছে, তুমি জাস্ট জানলেই হইল। ওকে, তাহলে এটা বুঝছি আমরা। নেক্সটে আসো, তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করতে বলছে। দেখো তারের ক্ষেত্রফল যদি বের করতে চাও, এই যে আসো তারের ক্ষেত্রফল, বৃত্তাকার জিনিসের ক্ষেত্রফল, বৃত্তাকার যেহেতু তারগুলা বৃত্তাকার থাকে, তো তারের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র ব্যাসার্ধ যদি বলে তাহলে পাই আর স্কয়ার, মনে রাখবা পাই আর স্কয়ার যদি আর ব্যাসার্ধ হয়, আর যদি বেস দিয়ে হিসাব করে তাহলে হবে 1/4 পাই ডি স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে বেস দিয়ে বললে, আর ব্যাসার্ধ দিয়ে বললে এটা মনে রাখো। তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করতে বলছে। তো আমরা জানি এই যে ডিটেইলস দেওয়া আছে এটা থেকে তারের বেস বের করতে পারবো, যে তারের বেস ডি ইজ ইকুয়াল টু এল প্লাস সি ইনটু এল সি। আমরা ভালো করে জানি এল কত, এল বাই হচ্ছে ওই যে রৈখিক স্কেল পার্ট, এটা হচ্ছে এল, এটা হচ্ছে এল, এল তাহলে এল হচ্ছে আমাদের 2 মিলিমিটার প্লাস এই যে সি ইনটু এল সি, এই পুরোটাই হইতেছে ভাইয়া বৃত্তাকার স্কেলের পার্ট। এটা মানে সি প্রাইম, যেটা আমরা বলছিলাম সি প্রাইম, সি প্রাইম মানে সি ইনটু এল সি না, এখানে সি ইনটু এল সির মান ডিরেক্ট আমরা পেয়ে গেছি। চাইলে তুমি আলাদা আলাদাভাবে লিখতে পারবা, ওই যে সি এর মান পাইছি তো আগের ইয়ে থেকে আমরা 40, এলসি বেশি 0.01, এইভাবে করলেও করতে পারবা, বা আগের মতো করতে পারবো, অথবা ডিরেক্ট 0.4 যদি এইখানে বসাই দাও হয়ে যাবে, অথবা সি 40 পাইছো আগেরটা থেকে, এলসি পাইছো 0.01, এইভাবে করলেও হবে। তো এটা আসবে মেবি 2.4 মিলিমিটার। এইটা আসবে হচ্ছে তারের ব্যাস। এটা কি আসবে? তারের ব্যাস, বা বলছে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করো। তাহলে ব্যাস যদি ওইটা হয়, ক্ষেত্রফল কি হবে ভাইয়া? 1/4 পাই ডি স্কয়ার হবে। তাহলে 1/4 ইন্টু পাই এর মান 3.1416 ইন্টু ডি স্কয়ার, ডি কত? 2.4 আসছে, 2.4, এই যে ডি স্কয়ার, এটা তুমি হিসাব করলে যেটা আসবে ওইটা আনসার। ওকে, সো এটা আসতেছে আমাদের 4.523 আসছে, মানে 5239 আসছে। সো 9 কারকে যদি বাদ দিই তাহলে 524, আর সাথে হচ্ছে মিলিমিটার যেহেতু তাহলে মিলিমিটার স্কয়ার। সো এটাই হচ্ছে আনসার। দেখছো ইজি নাকি কঠিন বলো? মাইক্রোফোন হাতে নিয়ে কথা বলতেছি, যা এই যে আসো। আপেক্ষিক ত্রুটি কি? এই যে আসছে, এইটা আসছে আমাদের নেক্সট টাইপ, এটা হচ্ছে টাইপ 6। লিখো, এটাই এই চ্যাপ্টারের শেষ টাইপ, টাইপ 6। কি ভাইয়া? আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটি কি বলো? আপেক্ষিক ত্রুটি টাইপ 6। আপেক্ষিক ত্রুটি মানে হচ্ছে চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই, লিখো আপেক্ষিক ত্রুটি সমান হচ্ছে চূড়ান্ত ত্রুটি,
চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান, পরিমাপকৃত মান। হ্যালো, আমি হচ্ছে লাইভে, সো আমি বারবার কেটে দিতেছি, আপনি একটু বুঝবেন না। আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলেন কাইন্ডলি, আমি এখন লাইভে আছি, আমি কেটে দিতেছি, বুঝবেন না। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলেন। সো আপেক্ষিক ত্রুটির সূত্র কি ভাইয়া? চূড়ান্ত ত্রুটি ইন্টু পরিমাপকৃত মান ডিভাইডেড বাই 100%, এটা হচ্ছে আপেক্ষিক ত্রুটির সূত্র। সো আমাদের ত্রুটি আছে, আমরা জানি ওই যে স্কেলের মধ্যে যদি ত্রুটি থাকে তাহলে ত্রুটিটাকে হচ্ছে আমরা ই দ্বারা প্রকাশ করি, ই আর ত্রুটিটা সবসময় প্লাস মাইনাস হয় আর কি, প্লাস মাইনাস এইভাবে বুঝতে পারো। সো আপেক্ষিক ত্রুটি হচ্ছে এই যে শতকরা যেটা হিসাব করলে যেটা আর কি, মানে ওইটা। ওকে, সো আপেক্ষিক ত্রুটি মানে কি ভাই? ওই যে চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপকৃত মান, আর শতকরা 100% দিয়ে গুণ দিবা। সো এটাই মনে রাখো, চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপকৃত মান, এটা হচ্ছে আপেক্ষিক ত্রুটির সূত্র। একটি স্কেলে সর্বনিম্ন 1 মিলিমিটার মাপা যায়। যদি কোনো বস্তুর দৈর্ঘ্য 1 মিলিমিটার হয় তবে পরিমাপের শতকরা আপেক্ষিক ত্রুটি কত? আচ্ছা, ভালো করে বুঝো, একটা স্কেলের সর্বনিম্ন যতটুকু মাপা যায় এর অর্ধেকই হয় ত্রুটি। আমি বলি সর্বনিম্ন যেটা মাপা যায়, মনে করো সর্বনিম্ন 1 মিলিমিটার মাপা যায়, তাহলে এর যান্ত্রিক ত্রুটি হওয়ার সম্ভাবনা আছে, যান্ত্রিক ত্রুটি হওয়ার সম্ভাবনা আছে এর অর্ধেক। যান্ত্রিক ত্রুটি হওয়ার সম্ভাবনা আছে কত ভাইয়া? প্লাস মাইনাস দিবা, ত্রুটিটা পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। তো যান্ত্রিক ত্রুটি ই যেটা, ই হবে এই সর্বনিম্ন যতটুকু মাপা যায় এর অর্ধেক, এর অর্ধেক। সো 1 মিলিমিটারের অর্ধেক কত আসবে? প্লাস মাইনাস 0.5 মিলিমিটার, ঠিক আছে? সো এইটাই হচ্ছে আমাদের ত্রুটি হওয়ার সম্ভাবনা, এটাই হচ্ছে ত্রুটি হওয়ার সম্ভাবনা। বলছে বস্তুর দৈর্ঘ্যই হচ্ছে 1 মিলিমিটার, তার মানে তার কোনো কিছু লাগতেছে না, শতকরা আপেক্ষিক ত্রুটি বের করতে বলছে। আমরা জানি আপেক্ষিক ত্রুটি সমান কি ভাইয়া? চূড়ান্ত ত্রুটি, ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান ইন্টু 100%, এটাই তো সূত্র। তাহলে দেখো চূড়ান্ত ত্রুটি কত? এখানে যেহেতু যান্ত্রিক ত্রুটি এই 0.5ই, চূড়ান্ত ত্রুটি তো নাই। যদি এখানে 2-3টা ত্রুটি থাকতো, একটা যদি 0.2 থাকতো, আর একটা 0.3 থাকতো, আর একটা 0.7 থাকতো, তাহলে হচ্ছে আমরা যেটা বেশি হইতো ওইটাই হইতো চূড়ান্ত ত্রুটি। এখানে যেহেতু একটাই আছে, সো ওইটাই চূড়ান্ত ত্রুটি 0.5, ঠিক আছে? আর পরিমাপকৃত মান কত? এই যে একটা বস্তুর দৈর্ঘ্যই আছে 1 মিলিমিটার, দ্যাট মিনস এটাই পরিমাপকৃত মান, আর সাথে 100% আছে, তাহলে ওটা যদি হিসাব করো তাহলে 50% আসার কথা। কত আসবে? 50%। বুঝছি? বুঝছো? স্যার চ্যাপ্টার এক স্কিপ করলে কেমন হয়? চ্যাপ্টার এক স্কিপ করলে তোমার মাথা হবে। এটা স্কিপ করতে যাবা কেন? এটা ইজি একটা চ্যাপ্টার, এটা স্কিপ করতে যাবা কেন? এমসিকিউ এর জন্য কত ভালো একটা ইয়ে, কোনোটা স্কিপ কইরো না। চ্যাপ্টার এক আরো ভালো, আপেক্ষিক ত্রুটিগুলো কত ইজিলি আনসার করা যায়, এটা শিখে রাখো। একটা তারের ব্যাসার্ধ পরিমাপে 1% ত্রুটি হলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় আপেক্ষিক ত্রুটি কত? ভালো করে বুঝো। ব্যাসার্ধ বা দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি যেটা, দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি, ঠিক আছে? দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি যদি মনে করো x% হয়, ঠিক আছে? তাহলে ক্ষেত্রফল পরিমাপে হবে এর দ্বিগুণ, ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি হবে এর দ্বিগুণ, দ্যাট মিনস 2x% হবে, ঠিক আছে? আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি হবে প্রায় 3 গুণ, দ্যাট মিনস 3x% হবে। এটা কি বুঝছো? এটা কি বুঝছো? তাহলে একটা তারের ব্যাসার্ধ পরিমাপে 1% ত্রুটি যদি হয়, ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত হবে? এর দ্বিগুণ, দ্যাট মিনস 2%। শেষ। বুঝছি? এই যে একটা দণ্ডের দৈর্ঘ্য এত বলে দিছে, পরিমাপে আপেক্ষিক ত্রুটির মান কত? ভালো করে বুঝো। দ্যাট মিনস দণ্ডের পরিমাপকৃত মান হচ্ছে এইটা, আর এই প্লাস মাইনাস যেটা বলছে এটা হচ্ছে তার ত্রুটি, এটা হচ্ছে তার যান্ত্রিক ত্রুটি। তার মানে এটা হচ্ছে পরিমাপকৃত মান, পরিমাপকৃত মান, আর এটা হচ্ছে তার ত্রুটি। তাহলে আর আপেক্ষিক ত্রুটি বের করতে বলছে, তাহলে আপেক্ষিক ত্রুটি কি হবে ভাইয়া? এই যে তার চূড়ান্ত ত্রুটি যেটা আছে, তার ত্রুটি যেটা, ওইটা ডিভাইডেড বাই পরিমাপকৃত মান, তাহলে পরিমাপকৃত মান হচ্ছে 12 ইন্টু 100%, এটাই তো সূত্র আপেক্ষিক ত্রুটি। তাহলে এটাই হিসাব করো, আনসার পেয়ে যাবা। ওকে, সো এটা আসতেছে আমাদের কত আসতেছে? 0.42% আসতেছে, মানে 416 মানে 42%, এই যে এটা।
ও সরি সরি, এখানে সমস্যা আছে। আমার তো এখানে পার্সেন্ট লিখে আছে, আমার তো পার্সেন্ট লিখে আছে, বাট এখানে তো পার্সেন্ট নাই। যেহেতু পার্সেন্ট নাই, এখানে যেহেতু শতকরা হিসাবে আনে নাই, তাহলে পার্সেন্টটা বাদ দিয়ে দিবা। ভালো করে বুঝতেছো? আপেক্ষিক ত্রুটি হবে চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপকৃত মান। পার্সেন্ট নাই, যেহেতু পার্সেন্ট নাই, তাহলে আপেক্ষিক ত্রুটি সমান ডিরেক্ট লিখে ফেলবা চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান। ভালো করে বুঝো এটা কেন লিখছি, কজ এখানে আমার অপশনে পার্সেন্টেজ নাই, শতকরা হিসাব নাই। শতকরা হিসাব নাই যেহেতু আমি ডিরেক্ট এটা লিখে ফেলবো চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপকৃত মান। তাহলে এটা হিসাব করলে কত আসবে? 0.05 ভাগ 12, এটা হিসাব করলে আসবে 0.0042। ঠিক আছে, তো এটাই আনসার। আপেক্ষিক ত্রুটি 10%, চূড়ান্ত ত্রুটি 5 একক হলে পরিমাপ করা মান কত? ভালো করে বুঝো, আপেক্ষিক ত্রুটি 10%। আমরা জানি আপেক্ষিক ত্রুটি সমান চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান, পরিমাপকৃত মান ইনটু 100%, এটাই তো হিসাব। তাহলে আমাদের বলছে আপেক্ষিক ত্রুটি 10%, এখানে 10% দিলাম। ভালো করে বুঝো, আমাদেরকে বের করতে বলছে পরিমাপ করা মান কত, মানে এটা বের করতে বলছে। চূড়ান্ত ত্রুটি 5 একক, তাহলে 5 ডিভাইডেড বাই পরিমাপকৃত মান, মনে করো এটা আমি x ধরলাম, কথার কথা, সাথে 100% আছে। তুমি যদি একটু হিসাব করো তাহলে দেখো, একটু আর গুণন করলে এটা হবে x ইন্টু 10%, আর এখানে থাকবে 5 ইন্টু 100%। ভালো করে বুঝো, আর গুণন করছি, তাহলে x সমান আসবে এখানে 5 ইন্টু 100% আছে, ডিভাইডেড বাই 10% আসবে। এবার এটা দিয়ে এটাকে ভাগ দিলে মাত্র 10 থাকবে, দিলে 5 10 50%, তো এমনিতে কাটা চলে যাবে, আনসার হবে 50। এটাই হবে পরিমাপ করা মান। বুঝছি আমরা? স্ক্রু গজের ত্রুটি শূন্য ত্রুটি হইতে পারে, ধনাত্মক ত্রুটি হইতে পারে, ব্যাকলাস ত্রুটি নাই। 1 আর 2 আনসার। এই এটা কি ভুল দিছে রে? স্ক্রু গজের ত্রুটি কি রকম? আচ্ছা, স্ক্রু গজের শূন্য ত্রুটি আছে, ধনাত্মক ত্রুটি নাই। কেন নাই? এটা তো হওয়ার কথা না। আমি সিলেট থেকে, স্যার কি ঢাকায় চলে গেছেন? হ্যাঁ স্যার, ঢাকায় চলে আসছি। এক্সামে কি এফএক্স নয়, সেখানে ওই এক্স ক্যালকুলেটর ইউজ করতে দিবে? হ্যাঁ দিবে, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, এইটার আনসার হচ্ছে শূন্য ত্রুটি আর ব্যাকলাস ত্রুটি। এটা কেন আমি ব্যাখ্যা করে আবার হচ্ছে এটা নিয়ে পুছ দিব একটা, ঠিক আছে? ওকে, এটা আনসার 1 আর 3 তাইলে। ওকে, একটা এত সেন্টিমিটার লম্বা দণ্ডকে একটি স্কেল দ্বারা পরিমাপ করে পাওয়া গেল 17.6 সেন্টিমিটার। স্কেলের ক্ষুদ্রতম গড়ের দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার। ভালো করে বুঝো, বলছে পরিমাপে পরম ত্রুটি কত। পরম ত্রুটি মানে হচ্ছে চূড়ান্ত ত্রুটির কথা বের করতে বলছে। পরিমাপে চূড়ান্ত ত্রুটির কথা বের করতে বলছে। তাহলে চূড়ান্ত ত্রুটি আমরা কেমনে পাই? মনে করে বুঝো, চূড়ান্ত ত্রুটি হচ্ছে এইভাবে পাওয়া যায়। ভালো করে দেখো, তোমরা হচ্ছে সিকিউতে এটা করছো। এত মিটার লম্বা একটা দণ্ডকে পরিমাপ করছে তারা, তার মানে এটা তার অরিজিনাল দৈর্ঘ্য। সরি, এত 17.53 সেন্টিমিটার লম্বা দণ্ডকে স্কেল দ্বারা পরিমাপ করছে। পরিমাপ করে, এটা অরিজিনাল দৈর্ঘ্য আর কি, পরিমাপ করে তাদের পরিমাপকৃত মান আছে 17.6। পরিমাপকৃত মান আছে 17.6, তাহলে চূড়ান্ত ত্রুটি কি হবে? এই দুইটার পার্থক্য। এই 17.6 আসছে তাদের পরিমাপকৃত মান, বাট অরিজিনাল এটার দৈর্ঘ্য 17.53। এটা যদি বিয়োগ দাও তাহলে চূড়ান্ত ত্রুটি পেয়ে যাবে এখানে, ঠিক আছে? সো এটা যদি বিয়োগ দাও, এখানে আসতেছে 0.07। কত আসতেছে? 0.07, বুঝছো? সো এটা কি আসতেছে ভাইয়া? যেহেতু সেন্টিমিটারে দেওয়া, সো আনসারটা আসলো সেন্টিমিটারে, বাট এখানে মিলিমিটারে দেওয়া। তুমি কি করবে? এটাকে মিলিমিটারে নিয়ে নাও। মিলিমিটারে নিতে হইলে 10 দ্বারা গুণ দেওয়া লাগে, সেন্টিমিটার থেকে মিলিমিটারে নিতে হইলে, তাহলে 0.7 মিলিমিটার হবে। বুঝছি? এটা হচ্ছে আনসার। এরপরে দণ্ডটির পরিমাপের আপেক্ষিক ত্রুটি বের করতে বলছে। সো আপেক্ষিক ত্রুটির ক্ষেত্রে কি 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 হিসাব করা লাগবে? ভালো করে দেখো, আপেক্ষিক ত্রুটি। তো আপেক্ষিক ত্রুটির সূত্র কি ভাইয়া? চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান। তো চূড়ান্ত ত্রুটি কত বের হয়েছিল? চূড়ান্ত ত্রুটি বের হয়েছিল, দেখো এটাতে 0. সেন্টিমিটারটা দেখো 0.07 সেন্টিমিটার। তো দুইটা একই এককে লিখবো, যেহেতু আমার পরিমাপকৃত মান এত সেন্টিমিটার দেওয়া, তাহলে চূড়ান্ত ত্রুটি আমি সেন্টিমিটারে লিখলাম।
আর ডিভাইডেড বাই পরিমাপকৃত মান 17.6 সাথে 100% দিলে হচ্ছে পার্সেন্টেজে তুমি আপেক্ষিক ত্রুটি পেয়ে যাবা। এটা আসতেছে 0.39 0.3977, দ্যাট মিন্স 0.398% লেখা যায়। এটাই হচ্ছে আনসার। আচ্ছা, সো আমাদের এখানেই চ্যাপ্টার 1 মেবি শেষ, আর নাই। এই যে দ্বিতীয় অধ্যায় চলে আসছে, আমরা তো চ্যাপ্টার 1 শেষ করতেই তো 2 ঘন্টা চলে গেল রে। এবার তুমি হচ্ছে আমাকে এটা বলো, চ্যাপ্টার 1 কি ক্লিয়ার? চ্যাপ্টার 1 কি ক্লিয়ার?